জগতে যা কিছু ঘটে তার কোনো কিছু রাজনীতির বাইরে না। এই কোশ্চেনটা হচ্ছে বর্তমান ইরান সংকট বোঝার ক্ষেত্রে একটা প্রাইম কোশ্চেন। ইসরায়েল রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক সেম টু সেম নেতানিয়াহুর ফটোকপি। ইরানের হাতে বর্তমানে সবচাইতে শক্তিশালী অস্ত্র হচ্ছে হরমুজ। সো একদিক থেকে যেরকম তারা প্রফিটেবল হচ্ছে, গেইনার হচ্ছে, আরেক দিক দিয়ে তারা আবার লুজারও হচ্ছে। পৃথিবীর সবচাইতে বেশি টেলিভাইজড যে ইভেন্ট, ওইটা হবে রাজনীতি ছাড়া কোন ধরনের পাগলামিপূর্ণ কথাবার্তা। এখানে কোশ্চেনটা হচ্ছে যে ফিফা আসলে ট্রাই করছে কিনা। আইআরজিসির জন্ম, বৃদ্ধি, টিকে থাকা এর সবগুলো ডিপেন্ড করে হচ্ছে যুদ্ধের উপর। এই চুক্তির উদ্দেশ্য হইল আমাদের ফাঁকা হয়ে যাওয়া তেলের ট্যাঙ্কিগুলো ফিল আপ করা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ইনসাইড পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম। মধ্যপ্রাচ্য এখন জ্বলছে, হরমুজ অবরুদ্ধ, ইসলামাবাদ চুক্তি ভেঙে চুরমার, আর বিশ্ব অর্থনীতি টালমাটাল। কিন্তু এই যুদ্ধের আসল গল্পটা কোথায়? আজ আমাদের সেই গল্প বলতে এসেছেন রাকিবুল হাসান ভাই, যিনি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, এবং তার পাশাপাশি ঢালকানগর মাদ্রাসা থেকে তিনি দাওরায়ে হাদিস শেষ করেছেন। তো চলুন আমরা তার কাছে যাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো। যেহেতু হরমুজ নিয়ে মোটামুটি অনেক আলাপ সালাপ আগেও আছে, অনেক হয়েছে, সো আমরা ওই প্রসঙ্গে না যাই। আমরা বর্তমান ইরান পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতি, যেহেতু আমাদের এইটাই পার্ট, মূল আলোচনার পার্ট, তো বর্তমান লাস্ট কয়েকদিনের আপডেট নিয়ে আপনি যদি কিছু বলতেন। বর্তমান লাস্ট কয়েকদিনের আপডেট বলতে যেটা হচ্ছে সেটা তো হচ্ছে পাল্টাপাল্টি আক্রমণ চলতেছে। আমেরিকা ইরানের উপর আক্রমণ করতেছে, এবং আজকের সর্বশেষ যে নিউজ, আমি পডকাস্টে বসার আগ পর্যন্ত সর্বশেষ যেটুকু আপডেট পাইছি, সেখানে দেখলাম ইসরায়েল প্রস্তুত আছে। অর্থাৎ এখনও কিন্তু এখন যে আক্রমণটা চলতেছে এটা সরাসরি আমেরিকা ভার্সেস ইরানের মধ্যে চলতেছে। ইসরায়েল এখানে ইন্টারফেয়ার করে নাই, কিন্তু ইসরায়েল নিজেও বলছে যে তারা এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ইশারা পাওয়া মাত্রই অংশগ্রহণ করতে প্রস্তুত এবং আগ্রহী। যুক্তরাষ্ট্রও তাদেরকে বলছে প্রস্তুত থাকার জন্য। আর ইরানের দিক থেকে ইরান 3-4 দিন আগে ঘোষণা দিছে যে যদি 2 দিনের ভিতরে আক্রমণ বন্ধ না হয় তাইলে তারা সমস্ত লিমিট ক্রস করবে, এবং তাদের পাল্টা আক্রমণের কোনো সীমা থাকবে না, রাষ্ট্রের কোনো সীমা থাকবে না। তারপর এই অঞ্চলের যেই মার্কিন ঘাঁটিগুলো আছে সেগুলোতে অ্যাজ ইউজুয়াল আক্রমণ হচ্ছে, এবং এই আক্রমণটা ইরানের দিক থেকে এই অর্থে ভিন্নমাত্রিক যে মাত্র 2 দিনের আক্রমণে আমেরিকার 4 জন সৈন্য মারা গেছে, এবং এটা ঘোষিত, এবং ওটা স্বীকারও করেছে। হ্যাঁ, এটাই বললাম, এটা ঘোষিত, স্বীকার করছে। তো আগে পরে যেগুলো নিহত হয়েছে সেগুলো দেখা গেছে স্বীকার করে নাই বা অনেক পরে করছে, কিন্তু এবার আক্রমণের তীব্রতা এত বেশি যে 2 দিনের ভিতরে তারা 4 জন সৈন্য নিহত হওয়ার কথা স্বীকার করতে বাধ্য হয়েছে। এখন আমেরিকার ইন্টারনাল পলিটিক্সে কিন্তু এটার ইম্প্যাক্ট অনেক বেশি, অনেক বেশি বলতে স্পেশালি ট্রাম্প যেহেতু যুদ্ধবিরোধী ক্যাম্পেইনের মাধ্যমে সে নির্বাচিত হয়েছে, এবং আগেকার প্রেসিডেন্টদের যে সমস্ত যুদ্ধের পলিসি ছিল এগুলোকে সে সবসময় করছে, ব্যাকল্যাশ করছে। তো এইরকম সিচুয়েশনে যে নাকি যুদ্ধবিরোধী ক্যাম্পেইনের মাধ্যমে ক্ষমতায় আসছে, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইনের কথা বলছে, অন্যান্য প্রেসিডেন্টদেরকে তুচ্ছতাচ্ছিল্য করছে যুদ্ধ শুরু করার কারণে, সেই একই প্রেসিডেন্ট 2 দিনে 4 জন সৈন্য মারা যাওয়ার অফিসিয়াল ঘোষণা দেওয়া, হ্যাঁ, এটা কিন্তু একটা হিউজ প্রেশার। তো ইরানের দিক থেকে রেসপন্সের প্যাটার্নে মনে হচ্ছে যে এতদিন ইরান যেরকম রয়ে সয়ে আক্রমণ করত, এবং আমি সর্বশেষ একটা লেখায় সম্ভবত বলছি যে ইরান এতদিন বা বিগত যুদ্ধের যেই টার্গেটগুলো ছিল এগুলো মেইনলি ছিল হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। আপনি দেখবেন বিমান ধ্বংস হয়েছে, হেলিকপ্টার ধ্বংস হয়েছে, অস্ত্র কারখানা ধ্বংস হচ্ছে, রাডার ধ্বংস হচ্ছে, হ্যাঁ, কিন্তু মানুষ মারা যাচ্ছে এরকম কিন্তু নিউজ অত বেশি আসে নাই। এখন আপনি চিন্তা করেন যে মধ্যপ্রাচ্যে ইরানের আশেপাশে কিন্তু খুবই লিমিটেড একটা জায়গায় প্রায় 50,000 আমেরিকান সৈন্য মাঠে আছে, হ্যাঁ, বিভিন্ন দেশে মিলায়। তো এখন যেই জায়গায় আমেরিকা তাদের রাডার রাখছে, যেই জায়গায় আমেরিকা তাদের অস্ত্রের ডিপো রাখছে, সো এর পাশাপাশি কোথাও না কোথাও কিন্তু তাদের সেনাবাহিনীর সদস্যরাও আছে। সো ইরান যদি তাদের ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে ইনফ্রাস্ট্রাকচারগুলোকে টার্গেট করতে পারে তাহলে অবশ্যই সে সৈন্যরা যেখানে আছে ওইটাকেও টার্গেট করতে পারার কথা হিসাব অনুযায়ী। কিন্তু এগুলোকে কিন্তু আমরা প্যাটার্নে মনে হচ্ছে যে কনসাসলি ইরান এগুলোকে অ্যাভয়েড করছে। কেন? এই গতকালকে আপনার আব্বাস আরাকচির একটা সাক্ষাৎকার দেখতেছিলাম, তো সে সবসময় এটা বলছে যে আমরা যুদ্ধও চালাচ্ছি বাট কূটনীতির পথটাও উন্মুক্ত রাখতেছি। তো এটা হচ্ছে আপনার ক্যালকুলেটেড এসকেলেশন,
যে আমরা যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছি, কিন্তু এটা একটা হিসাব নিকাশের ভিতরে বাড়াচ্ছি, এমন না যে ঢালাওভাবে আমরা জাস্ট মানে কি বলে বোম মারতে শুরু করছি। তো আমেরিকার পার্সোনাল যদি অনেক বেশি পরিমাণ মারা যায়, হ্যাঁ, তাইলে এইটা আমেরিকার দিক থেকে একরকম রেসপন্স আসবে। আর যদি সেটা না হয়ে জাস্ট ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়, তাইলে কিন্তু ভিন্ন রকম রেসপন্স আসবে। আবার যদি গালফ কান্ট্রিগুলোর ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়, মানে তাদের বিমানবন্দর, তাদের রাডার সিস্টেম, তাইলে কিন্তু ভিন্ন রকম রেসপন্স আসবে। আমেরিকা এখানে কোনো মানে মাথায় ঘামাচ্ছে না, হ্যাঁ, কাইন্ড অফ। তো এখন দেখা যাচ্ছে যে আগের যেই মানে লিমিটেশনটা, এটাকে ইরান ধীরে ধীরে ভেঙে ফেলতেছে। এখন আমরা তাদের পার্সোনালের উপর কী করবো, অ্যাটাক করবো। এবং সর্বশেষে একটা নিউজ আমি দেখছি, এটাকে আমি ভেরিফাই করতে পারি না বা ভেরিফাইড কিনা এখনও দেখার সুযোগ হয়নি। সেটা হচ্ছে যে স্যান্ডকমের বা আমেরিকার যে সমস্ত যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যে আছে, এগুলোকে টার্গেট করে ইরান বম্বিং শুরু করছে। তো এগুলোকে টার্গেট করে বম্বিং করলে কিন্তু মানে খেলা পুরাই চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। তো এই হচ্ছে মোটামুটি বর্তমান ক্যালকুলেশন আর কি। আর গালফ কান্ট্রিগুলোর দিক থেকে যদি বলি, আমরা ইসরায়েলের কথা বললাম, আমেরিকার কথা বললাম, ইরানের কথা বললাম। গালফ কান্ট্রিগুলোর মানে ক্যালকুলেশনটা অনেক আগে থেকেই ওয়েস্টার্নরা চাচ্ছে বা আমেরিকানরা চাচ্ছে গালফ কান্ট্রিগুলো যেন তাদের সর্বোচ্চটা দিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করে। কেন? তারা গালফ কান্ট্রিগুলোকে বোঝাইতেছে যে আপনাদেরকে ইরান একবার মার দিছে, এখন যে কোনো কারণেই হোক, যেই ক্যালকুলেশনের কারণেই হোক, তারা সরাসরি কোনো রেসপন্স করে না। হ্যাঁ, তাদের ঘাঁটি থেকে, যেমন গতকাল কুয়েতের ঘাঁটি থেকে ইরানের উপর আক্রমণ হয়েছে, হ্যাঁ। তো এগুলো সবাই জানে, ইরানও জানে, আমেরিকাও জানে, কিন্তু এই রাষ্ট্রগুলো ঘোষণা দিয়ে এখনও আমেরিকার সাথে যুদ্ধ অংশগ্রহণ করে নাই। এই রাষ্ট্রের কর্তৃপক্ষ বলে নাই যে আমরা আমেরিকার সাথে আসি, তারা এখনও মুখে বলতেছে যে না, আমরা শান্তি চাই, হ্যাঁ। তো এদেরকে আমেরিকানরা শুরু থেকে বুঝায় আসতেছে যে ইরান তোমাদেরকে যদি মানে এই যে মাইট দিচ্ছে আর তোমরা এটা হজম করতেছো, এখন এটা যদি ইরান বুঝতে পারে যে এদেরকে মাইট দিলে এরা নড়ে চড়ে না, তাহলে ইরান তোমাদেরকে পেয়ে বসবে এবং ইন ফিউচার তোমাদের কোনো ডিফেন্স বলতে কোনো জিনিস থাকবে না। যখন তখন যে কোনো ইস্যুতে ইরান তোমাদের উপর আক্রমণ করবে, তার প্রক্সির আক্রমণ করবে। সো তোমাদের জন্য বেটার হইলো যে তোমরা আমাদের সাথে যোগ দাও, সবাই মিলে একসাথে ইরানকে একটা ক্যাচকা মাইর দিই আর কি, হ্যাঁ, যেন সে আর ভবিষ্যতে আমাদের জন্য হুমকি হইতে না পারে, তোমাদের জন্যও হুমকি হইতে না পারে। আর রিসেন্ট যে যুদ্ধটা, এই যুদ্ধটার ক্ষেত্রে দুই পক্ষেরই ক্যালকুলেশন ছিল। যেমন দেখেন, আপনি জেডি ভ্যান্সের যদি সাক্ষাৎকার শুনে থাকেন, এই কি বলে চুক্তির পরপর, সে সাক্ষাৎকারে খুব স্পষ্ট করে বলছে যে এই যুদ্ধের এই চুক্তির উদ্দেশ্য হইল আমাদের ফাঁকা হয়ে যাওয়া তেলের ট্যাঙ্কিগুলো ফিল আপ করা। খুব সিম্পল, মানে বিশ্ব বাণিজ্যের উপর যে প্রেশার পড়তেছে এবং দেখেন অনেক দিন ধরে কিন্তু যুদ্ধটা চলে আসতেছে এবং অনেক দিন ধরে হরমুজ বন্ধ, ফলে প্রত্যেকটা রাষ্ট্রের আপনার যে স্ট্র্যাটেজিক রিজার্ভ থাকে বা আপনার কি বলে ইমার্জেন্সি যে রিজার্ভ থাকে, এই রিজার্ভ তলানির দিকে। এখন ওই রিজার্ভ শেষ হওয়ার আগেই এবং মার্কেটে ক্রাইসিস তৈরি হওয়ার আগেই তারা যে কোনোভাবে একটা চুক্তি করে এই ট্যাঙ্কিটা আবার কি করতেছে, ফিল আপ করতেছে। এখন এখান থেকে এটা খুবই স্পষ্ট, মানে জেডি ভ্যান্সের বার্তা থেকে, যে ট্যাঙ্কিগুলো ফিল আপ হইলে যে কোনো মুহূর্তে আমেরিকা আবার কি করবে, আক্রমণ শুরু করবে। এবং আমেরিকার এটা একটা ক্যালকুলেশন। আরেকটা ক্যালকুলেশন হচ্ছে যে গত বছরের যুদ্ধ মানে 2025 এবং 2026, এই দুই যুদ্ধ মিলে ইরানকে আসলে যথেষ্ট পরিমাণ মার দেওয়া যায় নাই এবং ইরানকে এতটুকু দুর্বল করা যায় নাই যে যতটুকু দুর্বল হলে সে আর ভবিষ্যতে নড়বে চড়বে না। এখন আমেরিকার টার্গেট কতটুকু? প্রথম দিকে ছিল রেজিম চেঞ্জ, এখন আমেরিকার টার্গেট হচ্ছে যে ইরানকে এই পরিমাণ দুর্বল করা সে যেন আর কখনো হরমুজ ব্লকেট করতে না পারে। যার কারণে দেখবেন যে এখনকার যে আক্রমণগুলো, এগুলো কিন্তু সব হরমুজকে টার্গেট করে হচ্ছে। হরমুজের উপকূলীয় যে সমস্ত অঞ্চল, যে সমস্ত ঘাঁটি, যে সমস্ত ডিপু, এইগুলোকে সব ঘুরাই দিচ্ছে, ব্রিজ কালভার্ট যা আছে এগুলোকে ঘুরাই দিচ্ছে যেন এখানে সে আবার করতে না পারে, রিফিল করতে না পারে তার ঘাঁটিগুলো। তো এটা হচ্ছে আমেরিকার এখন প্রাইম টার্গেট, যে হরমুজকে যেন কন্ট্রোল করার ক্ষমতা ইরান হারায় ফেলে। ফলে এটা যেহেতু গত বছরের যুদ্ধে এনশিওর করা যায় নাই, তো এনিহাউ আমেরিকা এটা এনশিওর করবে। এটা হচ্ছে আমেরিকার দিক থেকে ক্যালকুলেশন। আর ইরানের দিক থেকে তারাও এটা বলছে যে তাদের মাথায় এটা আছে যে এই যুদ্ধটা মানে শান্তি চুক্তি যেটা হয়েছে, এটা হলো জাস্ট তাদের যেই মানে যুদ্ধের যেই ক্ষতি, এই ক্ষয়ক্ষতি পোষানো। যেমন আব্বাস আরাকচি সম্ভবত গতকালকেই কোনো একটা পডকাস্টে বলছে যে শান্তি চুক্তির উদ্দেশ্য কি? শান্তি চুক্তির উদ্দেশ্য হলো যে যুদ্ধের যেই ধকল, এই ধকল কাটায় ওঠা। এবং ইরানও জানে যে এই অঞ্চল থেকে আমেরিকান কর্তৃত্ব মানে বিনাশ করা যায় নাই এবং এই পরিমাণ দুর্বলও করা যায় নাই যে যতটুকু দুর্বল হলে আমেরিকা আর কোনোদিন ইরানের উপর আক্রমণ করবে না। ফলে দুই পক্ষের জন্য এটা হচ্ছে মানে মাঝপথে ক্ষান্ত দেওয়ার মতো একটা সিচুয়েশন। ফলে সাম্প্রতিক যে উত্তেজনা চলতেছে, এটা মানে শুরু হওয়ারই ছিল, হ্যাঁ। এখন আমেরিকার দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে দ্য সুনার দ্য বেটার, যে যত দ্রুত করব, ইরান যত কম টাইম পাবে তত ভালো। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে যুদ্ধ তো একরকম যুদ্ধবিরতিতে গিয়েছিল, বিশেষ করে এমওইউ যে চুক্তি, ওই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে। তো এখন যেহেতু ইসলামাবাদ চুক্তি আর কি যেটা বলা হচ্ছে, তো এই চুক্তি কি কেন ভেঙে পড়লো? মানে এক মাসও তো হয়নি, এক মাসের মাথায় কিভাবে ভেঙে পড়লো এই চুক্তিটা?
আচ্ছা, এইখানে হচ্ছে মানে একটা তো হচ্ছে আমাদের সামনে যেটা আছে যে চুক্তি হয়েছে, আর হচ্ছে এখানে কিছু ব্যাক স্টোরি থাকে যে বিহাইন্ড দ্য সিন যেগুলো ঘটতে থাকে। তো বিহাইন্ড দ্য সিন কী ঘটতেছে, যে হরমুজের ক্ষেত্রে আমরা জানি যে হরমুজে দুইটা রুট আছে, একটা হচ্ছে মানে ঢুকার আর একটা হচ্ছে বের হওয়ার, আর এই দুইটার মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে। তো যুদ্ধ চলাকালীন ইরান যেই করিডোরটা ওপেন করছে এটা কিন্তু যুদ্ধ পূর্ববর্তী যেই মেইন ইন্টারন্যাশনাল রুট ছিল এই রুটটা না, এই রুটটা বন্ধ ছিল। এই রুটে ইরান মাইন ডেপ্লয় করছে, সে সবগুলো জাহাজকে যাইতে বাধ্য করছে কোন দিক দিয়ে, ইরানের অভ্যন্তরীণ জলসীমার ভিতর দিয়ে, এবং ক্যাশম দ্বীপ বারবার নামটা ঘুরে আসছে, এই ক্যাশম দ্বীপের ভিতর দিয়ে আরেকটা চ্যানেল আছে, ওইখান দিয়ে জাহাজগুলোকে সে আসা যাওয়া করতে দিচ্ছে। এখন শান্তি চুক্তি বা সমঝোতা চুক্তি যখন স্বাক্ষরিত হয়েছে তখন এইখানে আমেরিকার যে জাহাজগুলো ছিল সেগুলো কিন্তু এখনও আছে, এবং তারা গালফ কান্ট্রির তেলবাহী জাহাজগুলোকে উদ্বুদ্ধ করে যে তোমরা ইরানের নিয়ন্ত্রিত রুট অনুসরণ না করে তোমরা ওমানের উপকূল দিয়ে আরেকটা রুট আমরা চালু করছি, এটা জাতিসংঘও বলছে জাহাজগুলোকে এই রুটটা মানে কি বলে এই রুট দিয়ে চলাচল করার জন্য, ওমানও বলছে এই রুট সবার জন্য উন্মুক্ত। এখন আমেরিকা চায় যে আইআরজিসির সাথে সমন্বয় করে জাহাজগুলো চলাচলের যে মেকানিজম ইরান গড়ে তুলতে চাচ্ছে, ইরান চাচ্ছে এটাকে বাইপাস করে যে আমেরিকার সাথে সমন্বয় করে এই ওমানি রুট ধরে জাহাজগুলো আসা যাওয়া করবে। এটা হচ্ছে একটা সেট আপ। এখন এই সেট আপটা ইরানের জন্য কেন ক্ষতিকর, যে ইরান হচ্ছে নাম্বার ওয়ান, যে ইরানের হাতে বর্তমানে সবচাইতে শক্তিশালী অস্ত্র হচ্ছে হরমুজ। সে পুরো পৃথিবীকে জিম্মি করতে পারে হরমুজের মাধ্যমে। তার কাছে যদি 5,000 পারমাণবিক অস্ত্রও থাকে, বোমাও থাকে, তাইলেও সে পৃথিবীকে এই লেভেলে ব্ল্যাকমেইল করতে পারবে না বা জিম্মি করতে পারবে না যে লেভেলে পারবে সে হরমুজকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে। ফলে ইরানের হাতে থাকা এখন সবচাইতে স্ট্র্যাটেজিক উইপন হচ্ছে হরমুজ। এখন আমেরিকা চাচ্ছে যে এই উইপনটাতে ইরানের যেন কর্তৃত্ব না থাকে, এখানে কর্তৃত্বটা আবার কার হাতে চলে আসবে, ইন্টারন্যাশনাল কমিউনিটি বলি যাই বলি, মানে ঘুরে ফিরে আমেরিকার হাতেই আসবে, আমেরিকার তত্ত্বাবধানেই চলবে। এখন আমেরিকার তত্ত্বাবধানে হইলে কি হবে, এইখানে আমেরিকার তত্ত্বাবধানে হইলে যে এখান দিয়ে একে তো হচ্ছে ইরানের হাত থেকে ক্ষমতা ছুটে যাচ্ছে, এটা ইরানের জন্য সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক পরাজয়, প্লাস এটার মানে একদম মানে ফিজিক্যাল যে ক্ষতি ইরানের হতে পারে সেটা হচ্ছে যে এই যে ঘাঁটিগুলো আমেরিকার ধ্বংস হয়েছে এগুলোকে যদি আমেরিকা রিফিল করতে চায়, তাহলে সে যদি এইখানে মালবাহী জাহাজের নামে অস্ত্রবাহী জাহাজ পাঠায় এবং সেখানে আইআরজিসির কর্তৃত্ব না থাকে, আইআরজিসি সেগুলোকে চেক আপ করতে না পারে, তাহলে জাহাজের ভিতর দিয়ে সে তেল পাঠাচ্ছে না অস্ত্র পাঠাচ্ছে এটা ইরান কীভাবে নিশ্চিত হবে? এবং এই রুটটা ইউজ করে যে ইরানের উপর আক্রমণের প্রিপারেশন নেওয়া হবে না এর কি নিশ্চয়তা? তো আমেরিকা চাচ্ছিল এইটা, যে এই রুটটা ওপেন থাকুক এবং এটা আমেরিকার সাথে সমন্বয় করে জাহাজগুলো চলাচল করুক। তো এইটা বন্ধ করার জন্য ইরান এইখানে জাহাজগুলোর উপর আক্রমণ করছে, এবং সেগুলো বেসামরিক জাহাজ, তেলবাহী জাহাজ। কেন? কারণ হচ্ছে আপনি 100-র মধ্যে 2টা জাহাজ আক্রমণ করতে পারলে বাকি 98টা এমনিতে এই পথ দিয়ে যাবে না, এবং এটাই ঘটছে। তো এই জাহাজগুলোতে আক্রমণ করার পরে আমেরিকা পাল্টা আক্রমণ করছে, তারপর আবার ইরান আক্রমণ করছে, এইভাবে যুদ্ধটা আবার পুনরায় শুরু হয়েছে। ফলে সমঝোতা চুক্তি এবং সমঝোতা চুক্তিতে কিন্তু এই জায়গাটাতে গ্যাপ ছিল। মানে ইরান যেটা এখন বলতে চাচ্ছে যে একচ্ছত্রভাবে হরমুজ নিয়ন্ত্রণের কর্তৃত্ব ইরানের, এটা এমওইতে আপনার স্পষ্টভাবে লেখা নাই। হ্যাঁ, নানান ধরনের কথা আছে হরমুজ নিয়ে এবং ইরানের রেসপন্সিবিলিটি নিয়ে, ইরান মাইন অপসারণ করবে, ইরান ওমানের সাথে কোলাবোরেট করে এই অঞ্চলটা মানে এই রুটটা নিয়ন্ত্রণ করবে। এখন ইরান যেটা করতেছে এটা ওমানের সাথে কোলাবোরেট করে করতেছে না, এককভাবে ইরান করতেছে। আবার ওমানও কিন্তু ইরানের সাথে কোলাবোরেট করতেছে না। চুক্তিতে এটা বলা আছে যে ওমান এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, ওমান ইরানের সাথে কোলাবোরেট। ইরান যদি ওমানের সাথে কোলাবোরেট করতে বাধ্য থাকে তাহলে ওমানও ইরানের সাথে কোলাবোরেট করতে বাধ্য এই চুক্তির ভাষ্য অনুযায়ী। হ্যাঁ, এখন কেউই কিন্তু সেটা মেনে চলে নাই। ইরানও নিজের মতো ডিসিশন নিছে, ওমানও নিজের মতো ডিসিশন নিছে। ইভেন ওমান আরো অন্যদেরকে ডাকতেছে যে তোমরা এই পথটা ইউজ করো। সো এই জায়গাগুলোতে অস্পষ্টতা থাকার কারণে ইরান এক ধরনের ব্যাখ্যা দিচ্ছে, আমেরিকা আরেক ধরনের ব্যাখ্যা দিচ্ছে। তো এই জটিলতাটা মূলত মানে এমওইউর ভিতরেই ছিল। আচ্ছা আচ্ছা, হরমুজ প্রণালীর নর্দার্ন রুট আর সাউদার্ন রুট এই দুইটা নিয়ে মূলত আমেরিকার বিরোধটা কোথায়? আচ্ছা, নর্দার্ন রুট আর সাউদার্ন রুট যেটা বললাম এটা হচ্ছে আমরা এতক্ষণ যেটা বললাম যে একটা হচ্ছে ইরানি রুট আর একটা হচ্ছে ওমানি রুট। তো আপনি তো মানচিত্রে দেখেন যে উত্তর দিকটা হচ্ছে ইরানের জলসীমা আর দক্ষিণ দিকটা হচ্ছে ওমানের জলসীমা। তো ইরান চাচ্ছে সমস্ত জাহাজ এই নর্দার্ন রুট বা ইরানি জলসীমার ভিতর দিয়ে চলাচল করবে যেন এখানে আইআরজিসির নিয়ন্ত্রণ থাকে। আর আমেরিকা, ওমান, জাতিসংঘ বা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো তারা চাচ্ছে যে ওমানের যে জলপথ ওই জলপথটা ইউজ করে তারা এখান দিয়ে চলাচল করবে। আজকে তো বিশ্বকাপ ফাইনাল শেষ হলো, তো যদিও প্রসঙ্গ আসলে না, তারপরে আমার কাছে মনে হচ্ছে যে আপনাকে কোশ্চেন করা যায়, যেরকম মূলত ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ, এই বিশ্বকাপ এই ইরান আমেরিকা যুদ্ধের প্রভাব বিশ্বকাপে কতটুকু আছে কি না, প্রথম কথা। কারণ আপনাকে এই প্রশ্ন এই কারণে করছি, ইরানের প্লেয়াররা যখন হচ্ছে আপনার আমেরিকায় খেলতে আসে ওয়ার্ল্ড কাপ, তো তাদেরকে দিনে খেলে আবার
ওই দিনই back ব্যাক করতে হয়েছে, হ্যাঁ। করতে হয়েছে, মানে তারা স্টে করতে পারে না এবং তাদের ভিসা কেন্দ্রিক প্রচুর জটিলতা হয়েছে। তো এই টোটাল শুধু এটা না, এবং ফাইনালে পরবর্তীতে দেখা গেছে যে আর্জেন্টিনাকে সরাসরি সমর্থন দিয়েছে নেতানিয়াহু, এবং স্পেন দেখা গেছে যে হচ্ছে মানে ফিলিস্তিনকে আগেই মোটামুটি সমর্থন ছিল, সাপোর্ট করছিল, এবং 2024 সালে তারা স্বীকৃতিও দেয়। তো টোটাল ব্যাপারটা নিয়ে আপনি যদি একটু আচ্ছা, এখানে আমি তাইলে একদম গোড়া থেকে এই কথাটা বলি, জি। যেহেতু প্রশ্ন করছেন, যে আমাদের দেশের মানুষের মধ্যে একটা মানে কি বলে কোমলতা আছে বা শিশু সুলভ চিন্তা ভাবনা আছে। যেমন ধরেন আমাদের দেশে এটা তো খুবই পপুলার যে সব কিছুতে ধর্মকে কেন টানেন, হ্যাঁ, মানে কাইন্ড অফ সে যা করতেছে ধর্মের আওতার ভিতরে এটা আসে না। সেম টু সেম আরেকটা ডায়ালগ কিন্তু আমাদের দেশে খুবই পপুলার যে সব কিছুতে রাজনীতি টানবেন না, হ্যাঁ, খেলার মধ্যে রাজনীতি টানবেন না, অমুকে সংস্কৃতিতে রাজনীতি টানবেন না, কয়েকদিন আগে বললো। তো এই জিনিসটা গোড়া থেকে আমাদের বুঝতে হবে যে এই জগতে যা কিছু ঘটে তার কোনো কিছু রাজনীতির বাইরে না, হ্যাঁ, কোনো কিছু রাজনীতির বাইরে না। এখন রাজনীতিকে মানে রাজনীতিক যে ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং আমাদের, আমরা মনে করি রাজনীতি হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক ক্ষমতার লড়াই, মানে রাষ্ট্র পরিচালনায় কে যাবে এইটাকে নিয়ে দল রাজনৈতিক প্রথাগত রাজনৈতিক দলগুলোর মধ্যে যেই কামড়াকামড়ি শুধুমাত্র ওইটাই রাজনীতি, এবং এইভাবে এই জিনিসটা আমরা বুঝতে শিখছি, হ্যাঁ। কিন্তু আয়ারের আমাদের একদম, এবং ফেমিনিস্টরাও এটা চর্চা করে, মানে এই ধারণাটা ফেমিনিস্টরা পপুলার করছে, বাট দিটস ট্রু, হ্যাঁ। সেটা হচ্ছে যে এই জগতে যা কিছু ঘটে, যত ডিসিশন নেওয়া হয়, প্রত্যেকটা ডিসিশনের পিছনে পলিটিক্স থাকে। এখন তাইলে পলিটিক্স জিনিসটা আসলে কি, রাজনীতি জিনিসটা আসলে কি? কারণ সব জিনিসের সব ডিসিশনের পিছনে তো আবার মানে রাষ্ট্রকেন্দ্রিক ক্ষমতার ধারণা থাকে না, হ্যাঁ। তো তাইলে ওইখানে রাজনীতিটা আসলে কিভাবে হয়? তো রাজনীতির এখন মানে ডেফিনেশনটাই চেঞ্জ হয়ে গেছে, সংজ্ঞাটাই ভিন্ন। সেটা কি? বর্তমানে রাজনীতি বলতে আমরা কি বুঝি? রাজনীতি বলতে আমরা বুঝি, ধরেন কথার কথা, প্রাইমারি স্কুলে রাজনীতি হয় না, হয়তো ইউনিভার্সিটিতে রাজনীতি হয় না, স্থানীয় ধরেন কি বলে মার্কেট দখল নিয়ে রাজনীতি হয় না। তাইলে এই রাজনীতিগুলো তো রাষ্ট্রকেন্দ্রিক না, তাইলে এটাকে আমরা কেন রাজনীতি বলতেছি? হ্যাঁ, এই জায়গাটা বুঝতে হবে। রাজনীতি মানে হচ্ছে যে এখন যে সংজ্ঞাটা দেওয়া হয় সেটা হচ্ছে হু গেটস হোয়াট, কে কি পাবে। মানে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যেই অ্যাকশন বা সে যেই কাজ করতেছে, এই কাজের পিছনে তার অবশ্যই 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 একটা মোটিভ আছে, যদি না সে পাগল হয়। তার যতক্ষণ পর্যন্ত ব্রেন ঠিক আছে, সে কোনো না কোনো একটা মোটিভে কাজটা করতেছে। তার মানে আমি যেই কাজটা করতেছি, এই কাজটা থেকে আমার একটা প্রাপ্তি আছে, একটা গেইন আছে, হ্যাঁ। এখন এই প্রাপ্তিটা আমি যদি নিতে চাই, যেহেতু পৃথিবীর রিসোর্স লিমিটেড, আনলিমিটেড না, হ্যাঁ, পৃথিবীতে যা আছে সব কিছু আল্লাহ লিমিটেড দিছে, হ্যাঁ। আমি যদি একটা দোকান ভাড়া নিই তো আরেকজন পাবে না, হ্যাঁ। আমি যদি বাজারে বিজনেস ভালো করি, মানে 1000 কাস্টমার আছে এই বাজারে, আমার দোকানে যদি 700 আসে, আরেকজনের দোকানে কম পড়বে, হ্যাঁ। আরেকজনের দোকানে যদি 700 যায়, আমার দোকানে কম পড়বে। সো রিসোর্স যেহেতু লিমিটেড, তো এই রিসোর্স নিয়ে পক্ষ বিপক্ষ অবশ্যই থাকে। তো আমি যেই কাজটা করতেছি কোনো একটা কিছু প্রাপ্তির আশায়, ধরে নেওয়া হয় এটা অবশ্যই অবশ্যই আরেকজনের ভাগ থেকে মাইনাস হয়ে আমার ভাগে আসতেছে, জিরো সাম গেম, ওকে। ফলে সে কি হাত গুটায় বসে থাকবে? সে হাত গুটায় বসে থাকবে না, সেও তার মতো করে কাজ করবে এই সেম প্রাপ্তিটার জন্য, ওকে। সো দেখা যাবে যে সে একটা কাজ করতেছে, আমিও একটা কাজ করতেছি, কিন্তু দুইজনের লক্ষ্য সেম। এই জিনিসটাকে আমি আমার ভাগে নিতে চাচ্ছি। তো যে হু গেটস হোয়াট, এইটা যেই মেকানিজমের ভিতর দিয়ে মানে হয়, সিদ্ধান্ত হয়, ডিসিশন হয়, এটাই হচ্ছে পলিটিক্স। আমি যদি এটাকে সিম্পলিফাই করে বলি, ধরেন কথার কথা প্রাইমারি স্কুল, গ্রামের প্রাইমারি স্কুল, ওই প্রাইমারি স্কুলের কি বলে পরিচালক মণ্ডলী বা কমিটির সভাপতি কে হবে? 5 জন কি বলে ক্যান্ডিডেট, হ্যাঁ। তো এই 5 জনের ভিতরে এই সভাপতির পদ নিয়ে যেই কামড়াকামড়ি হবে, এটাই পলিটিক্স। এখন এটাকে চাইলে আপনি ফ্যামিলিতেও অ্যাপ্লাই করতে পারবেন, হ্যাঁ। বাবার মৃত্যুর পরে রাস্তার পাশের জমিটা কে নিবে? হ্যাঁ, ভিটা যেইখানে আছে এই জমিটা কার ভাগে পড়বে, আর যেটা হচ্ছে উঠান অথবা কি বলে আপনার ঢালু জমি, ওইটা কোন ভাইয়ের ভাগে পড়বে? দিস ইজ পলিটিক্স। প্রত্যেকটা লেয়ারে লেয়ারে পলিটিক্স আছে। তাইলে এইখানে আপনি কিভাবে ধারণা করেন বা মানুষ কিভাবে ধারণা করে যে এই পৃথিবীতে বর্তমানে মানুষ হচ্ছে 8 বিলিয়ন বা 9 বিলিয়ন, আমি যাই ধরি, হ্যাঁ, 800 কোটি। 800 কোটি মানুষের মধ্যে 250, 300, 400, 450 মানুষ কোটি পর্যন্ত মানুষ ফুটবল ফাইনালটা দেখে। তো এই পৃথিবী মানে পৃথিবী নামক যে গ্রহ, এই গ্রহের দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ, তারা নিজেরাই বলে, মানে ফুটবল ফ্যান যারা, পৃথিবীর সবচেয়ে বড় শো, এবং যেটাকে পৃথিবীর সবচাইতে বেশি মানুষ দেখে, পৃথিবীর সবচাইতে বেশি টেলিভাইজড যে ইভেন্ট, ওইটা হবে রাজনীতি ছাড়া। মানে এটা কোন ধরনের পাগলামিপূর্ণ কথাবার্তা! এটার এ টু জেড, মানে এটার মানে আমি যদি 1 থেকে না বলে 0 থেকেও বলি, মানে 0 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটা লেয়ারে লেয়ারে 1000 টাইপস অফ পলিটিক্স, মানে ফুল অফ পলিটিক্স।
সো এইখানে কেউ যদি মনে করে যে এটা তো বিশ্বকাপ ফুটবল খেলা, এখানে নো, নেভার এভার, পৃথিবী এভাবে ফাংশনই করে না। এই যুগ আমরা বহু আগে পার হয়ে চলে আসছি যে ভাই সবখানে কেন রাজনীতি, এভরি হোয়ার পলিটিক্স লাইস। আপনি যদি অ্যাড্রেস না করতে পারেন সেটা আপনার ব্যর্থতা, সেটা আপনার ব্যর্থতা, আপনি দেখতে পাচ্ছেন না যেখানে পলিটিক্সটা কোথায়। হ্যাঁ, দ্যাটস ইট। এখন এইখানে মূলত হচ্ছে মানে তারা কি চেয়েছে এখানে আমরা যদি ইরান এবং আমেরিকার প্রেক্ষাপটে বলি, সো খেলার মানে অনেক ধরনের মানে পলিটিক্যাল ইমপ্লিকেশনস আছে, হ্যাঁ, বা প্রভাব আছে। যেমন ধরেন পিংপং ডিপ্লোমেসি নামে একটা শব্দ শুনে থাকবেন। হ্যাঁ, পিংপং ডিপ্লোমেসি কি, যে 70-এর দশকে চীনে যখন কমিউনিস্ট বিপ্লব হয়েছে, তো আমেরিকার সাথে আপনার আর চীনের সাথে আমেরিকা কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে চাইছে। আগের দশকে যেটা ছিল না বা আগে ছিল না, এখন চাই এটা যে কোনো কারণেই হোক নতুন করে করতে চাইছে। এখন এটা শুরু হবে কি দিয়ে, মানে ধরেন মানে যুদ্ধ যেরকম একদিনে আপনার একদম 0 থেকে 100-এ চলে যায় না, এটাকে আমরা বলি হচ্ছে এসকেলেশন ল্যাডার। হ্যাঁ, যে একটা ধীরে 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 জিনিসটা কী হয়, একদম উপরের দিকে যায়, যেমন এখন যাচ্ছে ইরান যুদ্ধটা। সেম টু সেম ডিপ্লোমেসিও একদম হঠাৎ করে 0 থেকে 100-তে চলে যায় না, এটা লেয়ারে লেয়ারে ধীরে ধীরে কী হয়, উপর দিকে যায়। তো এখন দুইটা দেশের মধ্যে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নাই, ওই দুইটা দেশের মধ্যে কোনোদিনই হুট করে প্রেসিডেন্ট পর্যায়ের বা প্রধানমন্ত্রী পর্যায়ের সফর কোনোদিন হবে না। রাষ্ট্রের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি ওইখানে হুট করে যাবে না, মন্ত্রী পর্যায়েরও কেউ যাবে না, হয়তো সচিব পর্যায়েরও কেউ যাবে না। তো আমেরিকা এবং চীনের মধ্যে যখন এই কি বলে তাদের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটাকে মিটিগেট করার ট্রাই করা শুরু হয়েছে, তখন তারা কি দিয়ে শুরু করছে, তারা হচ্ছে তাদের পিংপং টিম পাঠাইছে, মানে দুই দেশের খেলোয়াড় টিম পাঠাইছে। এখন দেখেন যে এই দুই দেশের খেলোয়াড় এক দেশ থেকে আরেক দেশে যাবে, এটাকে কেন্দ্র করে কিন্তু অনেক ধরনের লেয়ারে লেয়ারে কী হইতে হয়েছে, এদের কমিউনিকেট করতে হয়েছে। দুই দেশের কর্মকর্তারা গেছে আসছে, দুই দেশের তারা রাজনৈতিক কর্মকর্তা না, বাট স্টিল ভিন্ন দেশের মানুষ। হ্যাঁ, তারপর এক দেশের খেলোয়াড় আরেক দেশে গেছে, এবং এরপর পরে কিন্তু মানে আমেরিকার টিম চীনে যাওয়ার ঠিক 1 বছরের ভিতরে আমেরিকার প্রেসিডেন্ট পর্যায়ের সফর হয়েছে চীনের সাথে। হ্যাঁ, তো এই যে দেখেন মানে ডিপ্লোমেসি মানে যে ফ্র্যাকচার আছে, এই ফ্র্যাকচার কি বলে করার ক্ষেত্রে, কমানোর ক্ষেত্রে যেরকম কি বলে খেলার একটা ভূমিকা আছে, এবং যেটা বললাম যে এটা একটা টার্মই একদম ইন্টারন্যাশনাল পলিটিক্সে খুবই পপুলার, ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য। সো সেম টু সেম যে দুইটা দেশের মধ্যে যে বৈরিতা আছে, সেই বৈরিতার বহিঃপ্রকাশও কিন্তু কিসের ভিতর দিয়ে ঘটবে, খেলার ভিতর দিয়ে ঘটবে, যেটা হচ্ছে আমেরিকা এই ফুটবলে একদম 100% ঘটাইছে। আপনাকে যেটা বললেন যে খেলোয়াড়রা খেলতে হবে এখানে এসে, এবং খেলোয়াড়দেরকে ভিসা দিছে, কিন্তু তাদের কোনো স্টাফকে কী করা নাই, ভিসা দেয় নাই। পরে খেলোয়াড়রা নিজেরাই নিজের কাজ করতে হচ্ছে, জার্নি করতে হচ্ছে, খেলা শেষে আবার বের হয়ে যাইতে হচ্ছে। হ্যাঁ, তো এই দুই দেশের মধ্যে কি বলে মাঠ পর্যায়ে যে বৈরিতা, এই বৈরিতার পরিপূর্ণ বহিঃপ্রকাশ এই খেলার রাজনীতির ভিতর দিয়ে ঘটছে। এবং দেখেন মানে আমরা যদি কি বলে কাগজে কলমের কথা বলি, তাহলে কিন্তু ফিফার দায়িত্ব যে এগুলোকে এনশিওর করা। হ্যাঁ, এবং বাংলাদেশের ফ্যানবয়রা মনে করে যে ফিফা মানে কি বলে অনেকটা কাইন্ড অফ গডের মতো। হ্যাঁ, এবং ফিফা রাজনীতির ঊর্ধ্বে, ফিফা যা চায় তা করতে পারে। অ্যাকচুয়ালি না, এখানে ফিফা কিন্তু কিছুই করতে পারে না, এবং ইভেন করতে পারে না। এটা তো দেখা গেল যে ইউএস এর যে একজন প্লেয়ার যাকে লাল কার্ড দেওয়া হলো, পরবর্তী ম্যাচে ফোনের পরে সে এটা বাতিল করে দিচ্ছে। হ্যাঁ, ইভেন আফ্রিকা থেকে একজন আসতে চাইছিল, রেফারি আসতে চাইছিল, যে হচ্ছে আফ্রিকার, আমার নামটাই মুহূর্তে মনে নাই যেহেতু আমি খেলার সাথে কানেক্টেড না, এবং আফ্রিকার মানে কি বলে একদম শীর্ষস্থানীয় রেফারিদের একদম শীর্ষস্থানীয়, তো সে বিশ্বকাপের মতো জায়গায় রেফারিং এর দায়িত্ব পায় না। তাকে আমেরিকাতে কালো, ওকে, আমেরিকার এয়ারপোর্টে নামছে, তাকে 12 ঘন্টা জেরা করছে, জেরা করে আবার ব্যাগ তাকে দেশে পাঠিয়ে দিয়েছে। ওকে, এবং শুধু যে এইটা না যে ফিফা জিনিসটা আসলে করতে পারে নাই, ধরেন কথার কথা আমেরিকার মতো কান্ট্রির সাথে ফিফা মানে কুস্তিতে পারবে না, এটা আমরা মেনে নিতে পারি যে পারবে না, কিন্তু এখানে কোশ্চেনটা হচ্ছে যে ফিফা আসলে ট্রাই করছে কিনা। ফিফার যে অ্যাটিটিউড এবং ফিফার যে সমস্ত কর্মকাণ্ড, এটা থেকে মনে হয় যে ফিফা আসলে কোনোভাবে ট্রাই করে নাই। অনেকটা ট্রাম্পের যেই কি বলে ওয়ার্ড, আমি যদি সেটা ইউজ করি মানে আপনার অ্যাসলিকার, তো এইখানে মানে পুরো টুর্নামেন্টে মনে হয়েছে যে ফিফা হচ্ছে ট্রাম্পের অ্যাসলিকার। এবং অন্যান্য দেশের বলতে আমি যদি বলি যে সমস্ত দেশগুলো ব্যাকওয়ার্ড আছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বা পাকিস্তানের আপনার কি বলে এই সেনাপ্রধান, তারা যেইভাবে ট্রাম্পকে তেল মারে, ফিফার প্রেসিডেন্ট এর চাইতেও জঘন্যভাবে ট্রাম্পকে তেল মারছে। হ্যাঁ, সো দ্যাটস দ্য কোশ্চেন, যে একটা হচ্ছে যে ফিফা পারে নাই, আর একটা হচ্ছে ফিফা আসলে চাই নাই, এটা দ্বিতীয় লেয়ার। তৃতীয় লেয়ার হচ্ছে ফিফা চাই নাই, ফিফা বরং উল্টাটা চাইছে। তো এই বিশ্বকাপ হচ্ছে সেই লেয়ার, যে ফিফা বরং উল্টাটা চাইছে। আচ্ছা, তো আমরা হচ্ছে আবার সেম আলোচনায় ফিরি। আইআরজিসি কেন শান্তি চুক্তির পরিবর্তে যুদ্ধ বিগ্রহতে আগ্রহী বেশি? মানে শান্তি চুক্তির থেকে তারা বরঞ্চ দেখা যায় যে যুদ্ধটাকেই চায়। ওকে, এই কোশ্চেনের অ্যান্সার আমি কয়েকভাবে দিতে পারি। একটা হচ্ছে ধরেন মতাদর্শিক বলতে আইআরজিসির যে ট্রেনিং, আইআরজিসির আপনার যেই কি বলে নিয়োগ প্রক্রিয়া, হ্যাঁ, এবং যে সমস্ত ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা যেই ধারায় আইআরজিসিতে রিক্রুটমেন্ট হয়,
তারা বাই ডিফল্ট বিপ্লবের সাথে অ্যালাইন্ড, এটা দেখেই তাদেরকে কি করা হয়, বোঝা যায়। রিক্রুট করা হয়। যেমন ধরেন কথার কথা খুব সিম্পলি যদি বলি যে আমাদের কি বলে ফেসিস্ট আমলে পুলিশে কাদের নিয়োগ হয়েছে, গোপালগঞ্জিদের, হ্যাঁ, যারা বাই ডিফল্ট কি বলে আমেরিকা আওয়ামী লীগের সমর্থক, হ্যাঁ, বা উগ্র ফ্যানাটিক। তো আইআরজিসির নিয়োগটা আপনি সেম ধরতে পারেন যে আইআরজিসিতে নিয়োগটা এভাবেই হয়। সো বাই ডিফল্ট আইআরজিসির যেই অবস্থান, কারণ কথার কথা ছাত্রলীগের মতো, তো ছাত্রলীগ এখন যদি আমরা প্রশ্ন করি যে ছাত্রলীগ কেন সবসময় এরকম পিটাপিটির মোড়ে থাকতো, হ্যাঁ, কেন এরকম গুন্ডামির মোড়ে থাকতো, তো এটা কিন্তু আসলে অনেকটা ভ্যালিড কোশ্চেন না। ছাত্রলীগকে বানাইছে এই গুন্ডামির জন্য, হ্যাঁ, তো আইআরজিসিকে বানাইছেই মানে বিপ্লবী চেতনার আপহোল্ড করার জন্য। সো আইআরজিসির ভিতরে বিপ্লবী চেতনা অলওয়েজ থাকবে, হ্যাঁ, এটা হচ্ছে বাই ডিফল্ট একটা মতাদর্শিক বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আইআরজিসির জন্ম, বৃদ্ধি, টিকে থাকা, এর সবগুলো ডিপেন্ড করে হচ্ছে যুদ্ধের উপর। যুদ্ধ নাই তো আইআরজিসির রাষ্ট্রের ভিতরে কি নাই, রিলেভেন্সি নাই, হ্যাঁ, যতদিন যুদ্ধ আছে আইআরজিসির রিলেভেন্সি আছে। সো এটা অনেক লম্বা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। যেমন দেখেন আইআরজিসির জন্ম হয়েছে ইরাক ইরান যুদ্ধের ভিতর দিয়ে, হ্যাঁ, তারপর 10 বছর পরে যখন যুদ্ধটা শেষ হয়ে গেছে আইআরজিসির কিন্তু স্লো ডাউন শুরু হয়েছে। তারপরে যখন ইরাক যুদ্ধটা শুরু হয়েছে আইআরজিসির হাতে নতুন দায়িত্ব আসছে। সরি, এখানে একটা মিস করছি, সেটা হচ্ছে আপনার হিজবুল্লাহ, হ্যাঁ, লেবাননে যখন যুদ্ধ শুরু হয়েছে আইআরজিসির নতুন ফ্রন্ট খুলছে, আমেরিকাতে আক্রমণ করছে আইআরজিসির আরও নতুন ফ্রন্ট খুলছে। তারপর আবার আরব বসন্ত শুরু হইলো, সেখানে সিরিয়া, তারপর আপনার এই ইরাক, এগুলোতে আবার নতুন করে অস্থিরতা দেখা দিছে, আইআরজিসি আবার নতুন প্রাণ ফিরে পাইছে। এবং প্রত্যেকটা ঘটনার ভিতর দিয়ে আইআরজিসি তাদের লেজিটিমেসি গেইন করছে রাষ্ট্রের ভিতরে, হ্যাঁ, সো তাদের লেজিটিমেসির জায়গাটা আছে। তারপর ধরেন ইরান একটা বিপ্লবী রাষ্ট্র, তাদের ভাষ্যমতে বিপ্লবী রাষ্ট্রের সবচেয়ে বড় প্রধান ইয়েকে মানে কি বলে পাহারাদারকে আইআরজিসি। তো এখন আইআরজিসি যদি বছরের পর বছর বসে বসে শুধু রোড বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ করে, হ্যাঁ, তো তাইলে তো এটা তাদের লেজিটিমেসিতে মানে এটা খুবই ক্রুশিয়াল একটা পয়েন্ট, যে যদিও মনে হয় জিনিসটা বায়বীয় কিন্তু লেজিটিমেসি ধরে রাখাটা খুব ইম্পর্টেন্ট। যেমন ধরেন কথার কথা আমরা যদি আমাদের জুলাই বিপ্লবের দিকে দিই মানে ফোকাস করি, তাহলে দেখেন এখানে আওয়ামী লীগ সরকার তাদের লেজিটিমেসি ধরে রাখতো যে সমস্ত ন্যারেটিভগুলোকে কেন্দ্র করে, মুক্তিযুদ্ধ একদম প্রাইম তাদের কি বলে ন্যারেটিভ, তুমি কি আমি কি রাজাকার রাজাকার, এই স্লোগানের ভিতর দিয়ে কিন্তু তাদের এই ন্যারেটিভের রাজনীতিটা ভেঙে পড়ছে। এবং তারপর কিন্তু তারা তাদের পুলিশ, আর্মি, বিজিবি, হ্যাঁ, আরও যা যা আছে সব কিছু দিয়েও এই রেজিমটাকে টিকাইতে পারে না। সো ন্যারেটিভ হচ্ছে তাদের সবচেয়ে মানে ক্রুশিয়াল আপনার এলিমেন্ট। এটা যদি ভেঙে পড়ে তাইলে টোটাল লেজিটিমেসি বা বৈধতাটাই ভেঙে পড়ে, হ্যাঁ। সো আইআরজিসি যেহেতু ইরান যেহেতু বিপ্লবী রাষ্ট্র, আইআরজিসি সেই বিপ্লবের সেফগার্ড। সো আইআরজিসি বাই ডিফল্ট বিপ্লবী চেতনা ধারণ করতে হবে এবং টাইম টু টাইম দেশের জনগণের ভিতরে এটা রিনিউড হতে হবে। আমি জাস্ট দুইটা এক্সাম্পল দিব। একটা হচ্ছে রিসেন্ট যেটা চলতেছে, যে ইরানের উপর আক্রমণ হয়েছে, প্রত্যেক রাতে কিন্তু ইরানের জনগণ রাস্তায় নেমে কি করতেছে, মিছিল মিটিং করতেছে, পতাকা ওড়াচ্ছে, গ্যাদারিং করতেছে। সো এই মানুষগুলো কাদের সাথে অ্যাফিলিয়েটেড হচ্ছে? অবশ্যই মানে ইরানের পক্ষ থেকে যারা রেসপন্স করতেছে, যারা ডিফেন্ড করতেছে আইআরজিসি, হ্যাঁ, এবং ইরানের রেভলিউশনারি যেই অংশটা, ওই অংশটা সেম। আরেকটা ঘটনা হয়েছে ইরানে বিপ্লবের পরপর। ইরান যখন বিপ্লব হয়েছে তখন কিন্তু প্রথম সরকারটা ছিল, প্রথম একাধিক সরকার ছিল আপনার সেকুলার, প্রধানমন্ত্রী ছিল সেকুলার অংশ থেকে। পরবর্তীতে এই জিনিসটা নিয়ে মানে বিপ্লবীরা ট্রাই করতেছিল যে কিভাবে সেকুলারদের কবল থেকে দেশের ভেতরকার বৈধতা আমাদের হাতে নেওয়া যায়। তারপরে তাদের জন্য একটা প্রাইম মোমেন্ট হিসেবে চলে আসছে আপনার নভেম্বরে মার্কিন দূতাবাসের জিম্মি সংকট, যে কিছু বিপ্লবী ছেলেপেলে গিয়ে মার্কিন দূতাবাসের কর্মীদেরকে জিম্মি করছে। এবং এরপর খুমেনি এটাতে সাপোর্ট দিছে। আর পুরা ইরানে বিপ্লবীদের যে নেটওয়ার্ক ছিল মানে মসজিদ কেন্দ্রিক, এই নেটওয়ার্কগুলো সক্রিয় হয়েছে। এবং আজকের দিনে যেরকম দেখা যায় যে রাস্তায় রাস্তায় সারা রাত ইরানিরা লাখে লাখে পতাকা নিয়ে রাত কাটায় দেয়, ওই সময় সেম সিচুয়েশন হয়েছে। এবং দেখেন বাই ডিফল্ট এই ঢেউটা কাদের পক্ষে গেছে? বিপ্লবীদের পক্ষে গেছে, খুনের পক্ষে গেছে এক কথায়। তো এবং ওই ঢেউয়ের পরে আর কখনো মানে ইরানের ভিতরে সেকুলাররা মাথা তুলে দাঁড়াইতে পারে নাই, হ্যাঁ, মানে বিপ্লবের সময় যে টানাটানিটা ছিল, রশি টানাটানিটা ছিল, ওইটা ওই পাল্লাটা একচেটিয়াভাবে মানে খুমেনির দিকে ঝুঁকে গেছে ওই জিম্মি সংকটের পরে। তো ওইটাও দেখেন মানে সংকট হয়েছে, রাস্তায় মানুষ নেমে আসছে, দেশের মানুষের সাপোর্ট পাইছে, সরকার স্ট্রং মানে শক্তি অর্জন করতে পারছে। সেম কিন্তু এখনও হচ্ছে। ধরেন এই যুদ্ধটা যদি না হইতো তাইলে ইরানের বর্তমান রেজিমের অবস্থা কোথায় ছিল? ধরেন কথাটা 2026 জানুয়ারিতে 3000 সর্বনিম্ন, ইরান সরকার নিজে যেটা বলছে 3500, যে 3500 মানুষ তাদের গুলিতে মারা গেছে। তো জাস্ট থিঙ্ক অ্যাবাউট যে আমাদের জুলাইতে কি পরিমাণ মানুষ মারা গেছে, 1000 বা 1500, হ্যাঁ। তো সেইখানে 3000 মানুষ, 3500 মানুষ সরকারি অফিসিয়াল বিবৃতি অনুযায়ী মারা গেছে। আর ইরানের যেই কি বলে বর্তমান রেজিমের বিপক্ষে
যেই আন্দোলনগুলো এগুলো কিন্তু আগে একটা ফ্রিকোয়েন্সি ছিল, আগে একটা 1 দশক পরে আন্দোলন হইতো। প্রথম দিকে গেছে 2000 পর থেকে যে 10 বছর পর পর এই আন্দোলনগুলো মাথাচাড়া দিত, কিন্তু এখন কিন্তু এমন পর্যায়ে আসছে যে ডিউরেশনটা কমে আসছে, যে প্রতি বছর এই আন্দোলন কি করতেছে, মাথাচাড়া দিচ্ছে, এবং আন্দোলন কিন্তু দিন দিন বড় থেকে বড় হচ্ছে। এই সব কিছুকে রাতারাতি ভেনিশ করে দিছে কি, এই যুদ্ধ, আইআরজিসি। মানে এই যুদ্ধের ফলে সবকিছু রাতারাতি নাই হয়ে গেছে। তো এখন এই যুদ্ধ যদি না হইতো তাইলে হয়তো আমরা এখন মানে ইরানের অভ্যন্তরে জানুয়ারিতে যেরকম ক্রাইসিস তৈরি হয়েছে এর চাইতে বড় সড়ো ক্রাইসিস দেখতে পাইতাম, মানে হয়তো আমরা দেখতে পাইতাম এই আর কি। তো আইআরজিসির জন্য বিপ্লবটা বা বিপ্লবী চিন্তা অথবা যুদ্ধ এগুলো নেগেটিভের দিক থেকেও লাভজনক, এবং এদের মানে কি বলে বাজেট অ্যালোকেশন, যে যুদ্ধ যখন শুরু হবে তখন রাষ্ট্রের অস্ত্র শস্ত্র এই সেই এগুলোর কন্ট্রাক্ট কোথায় যাচ্ছে সেটা একটা ম্যাটার্স। আর আইআরজিসি হচ্ছে ইরানের ভিতরে সবচেয়ে বড় বলতে পারেন, মানে সবচেয়ে বড় সমস্ত কোম্পানি, ইরানের ভিতরে সবচেয়ে বড় ফুড প্রডিউসার, ইরানের ভিতরে সবচেয়ে বড় মানে কনস্ট্রাকশন কোম্পানি, ইরানের ভিতরে সবচেয়ে বড় অস্ত্র কোম্পানি, ইভেন আপনার কি বলে সাংবাদিকতা, টেলিভিশন, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রেও আইআরজিসির অনেক বড় অংশ। আমার এখানে প্রশ্ন ছিল, সেটা আমি এখনই করে ফেলি। সেটা হচ্ছে যে আপনার এই যে যুদ্ধ পরোক্ষভাবে দেখা গেছে ইরানের জনগণকে ক্ষতিগ্রস্ত করলেও ইরানের অর্থনৈতিক যে জায়গা আছে, আপনার আইআরজিসির অর্থনৈতিক যে ছায়া ইকোনমি, এইখানে কি পরিমাণ প্রভাব ফেলছে বা এইখানে তাদেরকে সহযোগিতা করছে কিনা, ওই যে আপনি বললেন যে অংশটা, সেই জায়গা থেকে। এখানে ধরেন কয়েকটা দিক আছে, তার মধ্যে একটা হচ্ছে ইরানের ভিতরে রোড গার্ড যা নষ্ট হচ্ছে এগুলো আইআরজিসি মেরামতের দায়িত্ব পাবে। সো এটা আইআরজিসির ইন্টারনাল ইকোনমিকে হেল্প করবে। তারপর ধরেন যুদ্ধ লাগছে মানে এখানে অস্ত্র উৎপাদন হবে, এবং আগে যদি মানে 1x গতিতে হইতো এখন 10x হবে, 20x হবে। হ্যাঁ, এই সমস্ত বাজেট কোথায় যাবে, আইআরজিসির পকেটে যাবে, আইআরজিসির লেয়ারে লেয়ারে যারা খাওয়ার তারা খাবে। তো এটা হচ্ছে মানে একটা দিক, যে দিক তারা গেইন করতেছে। আবার অন দ্য আদার হ্যান্ড তাদের কিন্তু মানে সবচেয়ে বড় কি বলে টাকার যেই সোর্স তেল রপ্তানি করা সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, এবং আমেরিকা ইরানি তেলের উপর অবরোধ দেওয়ার পরে কিন্তু জেনুইনলি ইরানের তেল রপ্তানি বন্ধ হয়ে গেছে। ওই দিক দিয়ে কিন্তু এটা আবার তাদের জন্য ক্ষতি। হ্যাঁ, সো একদিক থেকে যেরকম তারা প্রফিটেবল হচ্ছে, গেইনার হচ্ছে, আরেক দিক দিয়ে তারা আবার লুজারও হচ্ছে। এখন এটা টোটাল কস্ট বেনিফিট অ্যানালিসিস করলে যে কয় টাকার ক্ষতি হয়েছে, কয় টাকা লাভ হয়েছে, যখন একদম পুরোপুরি স্ট্যাটিস্টিক্স আসবে তখন বোঝা যাবে যে আসলে আলটিমেটলি কতটুকু প্রফিটেবল বা প্রফিটেবল না। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পরে ইরানের প্রশাসনিক কাঠামোতে যেই ফাটল দেখা গিয়েছে, এইটা এই যুদ্ধে কতটুকু ইফেক্ট পড়ছে? এইটা আসলে আমি ব্যক্তিগতভাবে এখনও শিওর না। হ্যাঁ, যে কারণ হচ্ছে একে তো হচ্ছে ইরানের ভিতরে যারা একটু মডারেট তাদের সাথে ইরানের যারা কট্টরপন্থী এদের সবসময় একটা দ্বন্দ্ব ছিল, এবং মাসুদ পেজেশকিয়ানের সরকারের সাথে শুরু থেকেই ইরানের দ্বন্দ্ব, মানে কি বলে যেই ক্ষমতাসীন রেজিম বা কি বলে সুপ্রিম লিডারকে কেন্দ্র করে যেই বলয়, এই বলয়ের সাথে তার গুরুতর কনফ্লিক্ট ছিল। এবং আপনি যদি ইরানের আগের নির্বাচনগুলো দেখেন, যে ইরানের কিন্তু ওই আপনার ভোটের দিন তারা হস্তক্ষেপ করবে না, যে আপনাকে গিয়ে জাল ভোট মেরে দিবে না, বাট ভোটের আগে প্রার্থিতার যে লেয়ারটা, ওই লেয়ারে তারা নানান ধরনের মানে মেকানিজম করতে পারে। কি সেটা হচ্ছে খুব সিম্পলি আপনার প্রার্থিতা বাতিল করে দিবে নানান বাহানায়। আপনি প্রেসিডেন্ট পদপ্রার্থী, আপনার আবেদন বাতিল করে দিচ্ছে। তো এর আগের কয়েকটা নির্বাচন এরকম হয়েছে যে যেখানে আসলে মানে কি বলে মডারেট যারা ইরানের বা মধ্যপন্থী যারা, এদের প্রার্থীকে তারা প্রার্থী হতেই দেয় নাই, বা তাদের যে ফেভারিট প্রার্থী ছিল এগুলোকে প্রার্থী হইতেই দেয় নাই। কীভাবে ওই তারা বাছাই পড়বে এদেরকে বাতিল করে দিছে। তো অনেকটা মানে এটা হচ্ছে আপনার আমাদের বাংলাদেশের সাথে তুলনা করি, রাতের নির্বাচন যেগুলো হয়েছে তাহাজ্জুদের টাইমে এই টাইপের নির্বাচন, যার ফলে ইরানে ভোটের হার কিন্তু অনেক কমে গেছিল। মানে মানুষ ভোট দিতে গিয়ে কী করবে, আওয়ামী লীগ আমলে কে যাবে ভোট দিতে, কী কারণে যাবে, তাই না? তো এই সেম জিনিসগুলো ইরানে হয়েছে। তো মাসুদ পেজেশকিয়ান সর্বশেষ যে নির্বাচনে জয়ী হয়ে আসলো, এই নির্বাচনে মাসুদ পেজেশকিয়ান কিন্তু খুব হেভিওয়েট প্রার্থী ছিল না। হ্যাঁ, সে খুবই দুর্বল প্রার্থী ছিল। তাদের হেভিওয়েট প্রার্থীগুলোকে বাতিল করে দিয়ে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে নাম কাওয়াজটা এটা দেখানোর জন্য যে নির্বাচন কী হচ্ছে, নিরপেক্ষ হচ্ছে। শুধুমাত্র কি বলে আওয়ামী লীগ, দামি আওয়ামী লীগ, হ্যাঁ, তারপরে আপনার কি বলে ওই দল থেকে আওয়ামী লীগ, হ্যাঁ, এই টাইপের সবই আওয়ামী লীগ ঘুরে ফিরে। তো এটা নির্বাচনগুলো এরকমই হইতেছিল। তো ওইখান থেকে মাসুদ পেজেশকিয়ানকে না পারতে মুখ রক্ষার জন্য মানে তার প্রার্থিতা দেওয়া হয়েছে, কিন্তু নির্বাচনে সেই পাশ করছে। ওকে, সো এমনিতে তো কখনোই চায় না মানে বিপ্লবীরা যে সেগুলাররা ক্ষমতায় আসুক বা মডারেটরা ক্ষমতায় আসুক। মাসুদ পেজেশকিয়ানের আগের সময়গুলোতে আরও বেশি চায় না। আর এখন যেহেতু ডে বাই ডে ইরানের বিপ্লবীদের উপর মানে ইন্টারনাল প্রেশার বাড়তেছে, ইকোনমিক প্রেশার বাড়তেছে, দ্যাটস ওয়াই তারা আরও চাইবে না যে প্রশাসন তাদের হস্তচ্যুত হয়ে যাক, হাত থেকে ছুটে যাক। সো এই সংকটটা সবসময় ছিল। এখন খুমিনের মৃত্যুর পরে এটা কতটুকু বাড়ছে বা কতটুকু কমছে এটা আসলে অ্যাকচুয়ালি আমরা এখনও মানে আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত না। কেন? কারণ হচ্ছে মোস্তফা খামেনি তো এখনও ধরেন মানে বাইরেই আসে নাই, ফলে প্রশাসনে কার সাথে তার বোঝাপড়া, হ্যাঁ,
প্রশাসনের লোকের সাথে কতটুকু বোঝাপড়া এটা বোঝার কোনো উপায় নেই। বাট এটা ট্রু যে প্রত্যেকটা ইভেন্টে কিন্তু এই সেকুলার বা মডারেট যাই বলি না কেন, এই সরকারের প্রতিনিধিরা কিন্তু আপনার কি বলে বিপ্লবী সুপ্রিম লিডারকে কেন্দ্র করে যে বলো এদের সাথে একাত্মতা পোষণ করছে, যেমন জানাজার ক্ষেত্রে হ্যাঁ তারা একসাথে দাঁড়াইছে, একসাথে ফটো সেশন করছে এবং কি বলে ঐক্যবদ্ধ আছে এটা জানাইছে। এবং সম্ভবত 2 দিন আগে, তারিখটা আমার অ্যাকচুয়ালি খেয়াল নেই, মুস্তফা কামাল নিজেই পোস্ট দিছে যে ইরানি জাতি ঐক্যবদ্ধ আছে এবং কি বলে তারা শত্রুর মোকাবেলা ইরানের ডিগনিটি রক্ষায় কি বলে অতন্ত্র প্রহরীর মতো দাঁড়ায় আছে। সো অ্যাকচুয়ালি ভিতরে কি পরিমাণ ফ্যাকশন আছে এটা এখন ধরার উপায় নেই, কারণ এখন রিয়েলিটি হচ্ছে যে পশ্চিমা পত্রিকাগুলো যা বলবে তারা এখানে বাড়ায় বলবে, ইরানি পত্রিকাগুলো যা বলবে তারা এখানে কমায় বলবে। হ্যাঁ, সো রিয়েল সিনারিও কি এটা আমি শিওর না। আচ্ছা, আমার এর পরবর্তী প্রশ্ন ছিল এরকমই কাছাকাছি যে মুস্তাফা খামানিকে তো ফ্যান্টম কিং বলা হয়, তো ওনার বর্তমান অবস্থা কি? এটাও হচ্ছে মানে কুয়াশার চাদরে ঢাকা যে মোস্তফা খামেনির বর্তমান অবস্থা কি। কেউ কেউ বলতেছে তার পা কেটে ফেলতে হয়েছে, কেউ কেউ বলতেছে তার চেহারা। উনি কি ওই যুদ্ধ মানে যখন খামেনিকে মারা হয়েছিল, আয়াতুল্লাহ খামেনিকে শাহাদাত বরণ করানো হয়েছে যেই যুদ্ধে, ওইখানে কি উনি আহত হয়েছিলেন কিনা এটা শিওর কিনা? হ্যাঁ, এটা মোটামুটি শিওর যে সে ওখানে আহত হয়েছে, এবং এখন কতটুকু আহত হয়েছে, তার কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে এটা নিয়ে হচ্ছে জল্পনা কল্পনা। কেউ বলতেছে পা কেটে ফেলতে হয়েছে, কেউ বলছে হচ্ছে যে তার চেহারা খুব বাজেভাবে বিকৃত হয়ে গেছে এবং এখানে প্লাস্টিক সার্জারি চলতেছে, নানান ধরনের কথাবার্তা আসছে। তো যতদিন না সে জনসম্মুখে আসতেছে ততদিন আসলে ওইটা বলা যায় না যে এখানে আসলে অ্যাকচুয়ালি কী ঘটছে। আচ্ছা, আমরা অনেক সময় শুনি যে চীন যেমন আইআরজিসির কাছ থেকে তেল নিচ্ছে, তো পরোক্ষভাবে চীন কি ইরানের সাথে অর্থনৈতিকভাবে জড়িত কিনা? এই কোশ্চেনটা হচ্ছে আমাদের মানে বর্তমান ইরান সংকট বোঝার ক্ষেত্রে একটা প্রাইম কোশ্চেন। হ্যাঁ, ধরেন কথার কথা আমরা যদি মানে পিছনে তাকাই যে ইরানের সাথে আমেরিকার যুদ্ধ কেন। এখন আমেরিকা বা পশ্চিমাদের একগাদা যুক্তি আছে যে ইরান পরমাণু কর্মসূচি ডেভেলপ করতেছে, ইরান প্রক্সিদেরকে সহায়তা দেয়, ইরান এই করে, অনেক কথা আছে। হ্যাঁ, ইন কেস ধরেন ইরান এর কোনোটাই করলো না, ইরান পরমাণু ডেভেলপ করতেছে না, ইরান কি বলে ব্যালিস্টিক মিসাইল নাই, তার কি বলে প্রোগ্রাম নাই, তারপর হচ্ছে সে প্রক্সিদেরকে গড়ে তুলতেছে না, বাট সে কী করতেছে, সে হচ্ছে ডলারহীনভাবে চীনের সাথে লেনদেন করতেছে। তো তাইলে এই যুদ্ধটা হইতো কি না? 100% হইতো। সাদ্দাম হোসেনের ক্ষেত্রে বলা হয়েছে তার এখানে জীবাণু অস্ত্র আছে এবং আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র আছে, আলটিমেটলি কোনো কিছু পাওয়া যায় নাই। তারপর ধরেন কথার কথা গাদ্দাফি। হ্যাঁ, গাদ্দাফিকে কেন মরতে হয়েছে? গাদ্দাফির তো এই ধরনের কোনো কর্মসূচি ছিল না, ছিল শুরুর দিকে ছিল, কিন্তু পরবর্তীতে সেইগুলো আমেরিকার সাথে সমঝোতা করে সব কিছু প্রযুক্তি হস্তান্তর করেছে, কিন্তু বাট স্টিল তাকে মরতে হয়েছে। এবং সবচাইতে লেটেস্ট এক্সাম্পল যেটা নিকোলাস মাদুরো। তো মাদুরোর কিন্তু কোনো প্রক্সি বাহিনী নাই, মাদুরোর কোনো ব্যালিস্টিক প্রোগ্রাম নাই, মাদুরোর কোনো পরমাণু কর্মসূচি নাই, বাট স্টিল মাদুরোকে কেন যাইতে হইল? হ্যাঁ, এখন আমরা হয়তো অনেকে এটা জানি কি না যে ইরাক যুদ্ধের পর থেকে, ইরাক যুদ্ধের আগ পর্যন্ত কিন্তু 2000 সালের পর থেকে সাদ্দাম হোসেন ডলারে তেল বিক্রি বন্ধ করে সে ইউরোতে তেল বিক্রি শুরু করছে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ যে সাদ্দাম হোসেন যখন ইউরোতে তেল বিক্রি শুরু করছে তখন কিন্তু ডলারের চাইতে ইউরোর দাম ছিল কম, এবং ইউরো মাত্র লঞ্চ হয়েছে, হ্যাঁ 99-তে। তো এবং ডলারের অর্ধেক মূল্য ছিল, মানে $1 = 2 ইউরো এরকম ছিল। কিন্তু সাদ্দাম হোসেন ইউরোতে তেল বিক্রি শুরু করার পর বর্তমানে কিন্তু ডলারের চাইতে ইউরোর মূল্য বেশি, এবং সাদ্দাম হোসেনের ওই সিদ্ধান্তের পরই ইউরোর মূল্য বাজারে বাড়ছে। সো এটা একটা খুবই ক্রুশিয়াল এক্সাম্পল যে এখন ইরাক দেখেন যে বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা যদি দেখি যে ইরান খুব অনেক বড় মানে তেল বিক্রেতা ছিল, বিষয়টা এরকম না, সে এজ ইউজুয়াল অন্যান্য গালফ কান্ট্রিগুলোর মতো তেল বিক্রেতা ছিল। তো জাস্ট একটা রাষ্ট্র তেল বিক্রির সিদ্ধান্ত নিল, আর এতেই ইউরোপের মাত্র লঞ্চ করা একটা মুদ্রা ডলারকে ছাপাইয়ে গেল। এটা কিন্তু চারটিখানি কথা না। ওকে, সেম টু সেম নিকোলাস মাদুরো ডলারের বাইরে গিয়ে সে কী করতো? তেল কেনা বেচা করতো। আমি যেটা বলতেছিলাম যে ইরাকে সাদ্দাম হোসেনের পতনের পর থেকে আজ পর্যন্ত ইরাকের তেল বিক্রির টাকা কোথায় যায় এটা কি জানেন? না। ইরাকের তেল বিক্রির টাকা আমেরিকায় যায়, এবং ইরাকে বিভিন্ন দেশের কোম্পানিকে আপনার দেওয়া হয়েছে, লিজ দেওয়া হয়েছে বা কি বলে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। তো এটা আমেরিকা পুরো পৃথিবীকে শো করায়, দেখো এখানে চাইনিজ কোম্পানিগুলো কন্ট্রাক্ট পাইছে, এখানে রাশিয়ান কোম্পানি সবচেয়ে বড় কন্ট্রাক্ট পাইছে, হ্যাঁ ইউরোপিয়ান কি বলে কোম্পানিগুলো পাইছে, আমেরিকান কোম্পানির অংশ খুবই নগণ্য ইরাকে। সো আমরা যদি তেলের লোভেই ইরাক আক্রমণ করে থাকতাম তাইলে তো আমরা অন্যদেরকে কন্ট্রাক্ট দিতাম না, কন্ট্রাক্ট আমরা সব নিয়ে নিতাম। বাট এখানে ঘটনা হচ্ছে যে পৃথিবীর যে কোনো কোম্পানি ইরাকে তেল বিক্রি করুক, এই তেলের টাকা সরাসরি জমা হচ্ছে আমেরিকান ফেডারেল রিজার্ভে, এবং এর বাইরে কোনো কোম্পানি তেল বিক্রি করতে পারবে না। দ্যাটস দ্য কন্ডিশন।
এবং এই যুদ্ধ, চলমান যুদ্ধ আপনি দেখছেন কিনা যে এই কি বলে আইআরজিসি কমান্ডার বা সম্ভবত আরাকচি কে যেন আপনার ইরাক সফর করছিল, এবং ইরাক সফর করার পরপরই মানে সে ওই যে ইরাকের যে আপনার ইয়াগুলো আছে, তাদের প্রক্সি বাহিনীগুলো আছে, এগুলোকে মোবিলাইজ করা ইরাকের সরকার কিরানের পক্ষে না, হ্যাঁ বিজেপি যা আছে। এর পরপরই পত্রিকায় আরেকটা নিউজ ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যে ইরাকের ডলার আমেরিকা আটকে দিছে। হ্যাঁ, তো আমাদের দেশের মানে কি বলে নিউজ মিডিয়াগুলোতে এই নিউজটা যেইভাবে আসছে, সেখান থেকে বাহ্যত নিউজটা পরে মনে হয় যে এটা মনে হয় আমেরিকা ইরাককে ডলার ঋণ দিচ্ছে, সেই ঋণের কি বলে এইবারের যে ইয়াটা ছিল আপনার কিস্তিটা ছিল, সেই কিস্তিটা আটকে দিছে। আসলে কিন্তু অ্যাকচুয়ালি তা না। এখানে সেটেলমেন্টটা এরকম যে ইরাকের যত তেল বিক্রি হয় সমস্ত টাকা আমেরিকায় জমা হয়, এবং আমেরিকা থেকে বিমানে করে ফিজিক্যাল ডলার ইরাকে সাপ্লাই করা হয়, এবং ওই টাকা দিয়ে ইরাকের সরকার চলতে হয়। এখন চিন্তা করেন যে ইরানের কর্মকর্তারা ইরাক সফর করার পরে আমেরিকা তাদের ডলার আটকে দিছে, তো এরপর ইরাক সরকার তাদের ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনগুলো কি দিয়ে করবে? হ্যাঁ, সে তো ডলারের উপর নির্ভরশীল। সেম গোজ টু ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা নিকোলাস মাদুরো যাওয়ার পরে এখন ভেনেজুয়েলার তেলের টাকা কোথায় জমা হয়? আমেরিকায় জমা হয়। তেল ভেনেজুয়েলার বিক্রি করবে আমেরিকা। এখন কোম্পানি যেই দেশেরই যাক, এই তেলের টাকা জমা হবে মার্কিন ফেডারেল রিজার্ভের অ্যাকাউন্টে। ওইখান থেকে আমেরিকা মনে চাইলে সেই টাকা ভেনেজুয়েলাকে দিবে, মনে না চাইলে সেই টাকা ভেনেজুয়েলাকে দিবে না। এই দুইটা মানে ঘটনা আমি এই জন্য বললাম যে এইখানে আসলে ক্যালকুলেশনটা কি। ক্যালকুলেশনটা হচ্ছে যে হেজিমনিক যেই সেটেলমেন্ট, যে আমেরিকা পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চায়, এখন এই নিয়ন্ত্রণটা হতে হবে অ্যাবসোলুট। হ্যাঁ, এখানে কোনো শয়তান থাকতে পারবে না যে পুরো পৃথিবী আমার কথায় আমার ইচ্ছা মতো আমাকে সেজদা করবে, কেউ ঘাড়তেরামি করে দাঁড়ায় থাকবে, এটা হওয়া যাবে না। কারণ এটা হইলে আরেকজন মাথা চারা দিবে, আরেকজন মাথা চারা দিবে, আরেকজন মাথা চারা দিবে, এইভাবে এক সময় আমার কী হবে, কর্তৃত্ব নষ্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে মানে একদম মানে গোড়ায় যদি আমরা হাত দিই যে হেজিমনিক যে ওয়ার্ল্ড অর্ডার, মানে আমেরিকাকে কেন্দ্র করে যে ওয়ার্ল্ড অর্ডারটা গড়ে উঠছে, এর আগে কিন্তু পৃথিবীতে কখনোই হেজিমনিক ওয়ার্ল্ড অর্ডার ছিল না। তো হেজিমনিক ওয়ার্ল্ড অর্ডারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এই তার হেজিমনিকে চ্যালেঞ্জ করার মতো কারো উপস্থিতি থাকা যাবে না, কোনো দিক দিয়েই না। যদি কোনো দিক দিয়ে তার উপস্থিতিকে কেউ চ্যালেঞ্জ করতে পারে, তাহলে এটা তার হেজিমনিক কি বলে যে স্ট্রাকচার, সেটাকে ধীরে ধীরে ভেঙে ফেলবে। সো দ্যাটস ওয়াই ডলার হচ্ছে আপনার কি বলে চোক পয়েন্ট আইডিয়াটার সাথে আমরা পরিচিত, যে আমেরিকার সবচেয়ে বড় চোক পয়েন্ট হচ্ছে তার ডলার। চোক পয়েন্ট বলা হয় মানে কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এমন কোনো কি বলে ভৌগোলিক অবস্থান, সাধারণত আমরা যেটা বুঝি সাধারণত চোক পয়েন্ট বলতে, মানে চোক পয়েন্ট মানে হচ্ছে সহজ কথা গলা। হ্যাঁ, তো ধরেন হরমুজ একটা চোক পয়েন্ট। হ্যাঁ, তো চোক পয়েন্ট বলতে আমরা মনে করি যে চোক পয়েন্ট শুধুমাত্র জিওগ্রাফিক লোকেশন, এবং ট্র্যাডিশনালি আমরা এটাই পড়ি, এটাই শিখি, এটাই জানি। কিন্তু আমেরিকার ক্ষেত্রে কিন্তু আপনি এরকম কোনো মানে জিওগ্রাফিক্যাল চোক পয়েন্ট পাবেন না, এমন কোনো জায়গা পাবেন না যেখানে চিপ দিয়ে ধরলে আমেরিকার শ্বাস বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, হরমুজ আছে, বাট সেগুলো সেকেন্ডারি। আমেরিকার সবচেয়ে বড় চোক পয়েন্ট হচ্ছে তার ডলার। তো এনিওয়ে আপনি যদি ডলারের উপর আঘাত করেন, তাহলে আমেরিকার সবচেয়ে দুর্বল জায়গায় কী করা হচ্ছে, আঘাত করা হচ্ছে, এবং ডলারের স্টেবিলিটি মানে কি বলে ডমিনেন্স ভেঙে পড়লে আমেরিকার যে আধিপত্য, সেই আধিপত্যই ভেঙে পড়বে। তো এখন দেখেন এই যে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলো, ইরাক বলি, ভেনেজুয়েলা বলি, হ্যাঁ, তারা আঘাত করতেছিল কোথায়? তেল বিক্রি করতেছি ডলারের বাইরে গিয়ে। তো এখন আমরা যদি এখানে আসি যে চীনের সবচাইতে বড় তেলের সাপ্লাই, সবচাইতে বড় না, মানে এই রাষ্ট্রগুলোর মানে ভেনেজুয়েলা এবং ইরানের সবচাইতে বড় তেলের ক্রেতা ছিল কে? চীন। ওকে, এবং দেখেন যে ইরান এবং ভেনেজুয়েলা কিন্তু কালেকটিভলি মানে দুই দেশ মিলে, ভেনেজুয়েলা কিন্তু পৃথিবীর সবচাইতে মানে সর্ববৃহৎ তেলের মজুদদার রাষ্ট্র। হ্যাঁ, সবচাইতে বড়, সৌদি আরবের চাইতেও বেশি। দ্বিতীয় নম্বরে সৌদি আরব, তৃতীয় নম্বরে ইরান। ওকে, এবং এই দুইটা দেশ মিলে পুরো পৃথিবীর সমস্ত তেলের রিজার্ভে প্রায় 30% নিয়ন্ত্রণ করে। মানে এই দুইটা কান্ট্রিতে 30% রিজার্ভ, জ্বালানির রিজার্ভ। তো এটা তো কোনো চারটিখানি কথা না। মানে এই দুইটা রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ থাকা না থাকা মানে হচ্ছে গ্লোবাল ইকোনমির মানে তেলের যে অর্থনীতি, এখানে 30% নিয়ন্ত্রণ আপনি হারায় ফেলছেন। তো একটা হেজিমন যে বলতে চায় যে আমি পৃথিবীর গড, তার হাতে যদি 30% জ্বালানির নিয়ন্ত্রণ না থাকে, তাহলে সে কিসের গড? এই 30% 50% হয়তো কয়দিন? হ্যাঁ, যেমন ধরেন কথার কথা সংযুক্ত আরব আমিরাত কি থেকে বের হয়ে গেছে, আপনার ওপেক থেকে বের, যদি অন্য কারণে, বাট স্টিল এটা তো ওয়ান কাইন্ড অফ তাদের সেটেলমেন্ট থেকে বের হয়ে যাওয়া। হ্যাঁ, আরও রাষ্ট্র মাথা চারা দিবে, এবং এই দুইটারই প্রাইম খরিদ্দার হচ্ছে চীন। তো তার মানে পৃথিবীর 30% অর্থনীতিতে কার জ্বালানি কেন্দ্রিক অর্থনীতিতে নিয়ন্ত্রণ কার? চীনের। যদি আমি ভিন্নভাবে বলি, এটা চীন চাইলে 50% নিতে পারবে, চাইলে 60% দিতে পারবে। হোয়াট নেক্সট?
ওকে, সো এই পথগুলো বন্ধ করতে হবে। সো ইরান যদি ধরেন কোনো কিছুও না করতো, সে জাস্ট এটুকু করতো যে সে চীনের কাছে তেল বিক্রি করতেছে ডলার ছাড়া, তাইলে ইরানের উপর এই আক্রমণ কী ছিল, অবশ্যম্ভাবী ছিল। তো এখন আপনাদের যে কোশ্চেন ছিল যে চীন এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, সেখান থেকে আমরা খুবই ক্লিয়ারলি দেখতে পাচ্ছি চীন ক্ষতিগ্রস্ত হয়েছে কি হয় নাই। ভেনেজুয়েলার তেলের টাকা এখন কোথায় যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, এবং আমেরিকা চাইলে চীনের কাছে তেল বেচবে, আমেরিকা না চাইলে চীনের কাছে তেল বেচবে না, বিক্রি করলে ডলারে বিক্রি করবে, কথার কথা। ইরানও এই ধরনের সেটেলমেন্টই চাচ্ছে যে ইরান রেজিম পরিবর্তন হইলে, এবং ট্রাম্প কিন্তু কোনো এক সাক্ষাৎকারে সে সরাসরি এই কথা বলছিল যে ইরানের তেল বিক্রি হবে, সেই টাকা জমা হবে কোথায়, আমেরিকায়। ওকে, তো তার মানে ইরানের যে কর্তৃত্ব ছিল, তেলের মার্কেটে যে অ্যাক্সেসটা ছিল, সেই অ্যাক্সেসটা নাই করে দিছে। তো এটা আমরা এতক্ষণ জাস্ট আমেরিকার পার্সপেক্টিভ থেকে বললাম। ইরান চীনের পার্সপেক্টিভ থেকে যদি দেখতে চাই, তাহলে বিষয়টা আরও ভয়াবহ, আরও ভয়ঙ্কর। আমেরিকার এই যুদ্ধের দ্বারা উদ্দেশ্য কি? শুধুমাত্র তেহরানের রেজিম চেঞ্জ করা, নাকি হচ্ছে আরও অন্য কোনো চিন্তা আছে? এখানে রেজিম চেঞ্জ হওয়া না হওয়াটা আসলে সিম্বলিক। হ্যাঁ, ধরেন কথার কথা, আমরা যদি বলি যে এই রেজিমই রয়ে গেল, রেজিম চেঞ্জ হইলো না, এই সেটআপই রয়ে গেল, কিন্তু তারা আমেরিকার সাথে আমেরিকার মন মতো একটা চুক্তি করলো। হ্যাঁ, আমেরিকা যা যা চাচ্ছে সব কিছু দিয়ে চুক্তি করলো, তাইলে আমেরিকা এই রেজিমকে চেঞ্জ করার চেষ্টা করবে কিনা? আপাতত ছেড়ে দিবে, আপাতত ছেড়ে দিবে। হয়তো পরবর্তীতে কখনো ঝামেলা বাদলে আবার ট্রাই করবে, বাট আপাতত ছেড়ে দিবে। তাইলে মানে রেজিম থাকা না থাকা এটা আসলে খুব একটা ম্যাটার করে না। ম্যাটার করা হচ্ছে যে আমেরিকার স্বার্থগুলো এখান থেকে উদ্ধার হচ্ছে কি হচ্ছে না। এখন ধরেন কথার কথা এই রেজিম নাই হয়ে গেল, এই রেজিম নাই করে দিল, আরেকটা রেজিম আসলো। ওই রেজিম আইসা ধরেন কথার কথা, ওই রেজিম একদম কট্টর সেকুলার, কট্টর সেকুলার, এবং আমেরিকার চাইতেও বেশি আমেরিকান লিবারেল। হ্যাঁ, কি বলে, যা যা নাই ইরানে বলতেছে সবগুলো ধরেন ইরানে আছে। ইরানে বাক স্বাধীনতা আছে, নারীদের স্বাধীনতা আছে, তারপর ইরান কোনো প্রক্সিকে কী করতেছে না, হেল্প করতেছে না, পরমাণু কর্মসূচি বাদ দিয়ে দিছে, ব্যালিস্টিক মিসাইল সব কিছু বাদ দিয়ে দিছে। জাস্ট সে তেল আমেরিকার কাছে বিক্রি করতেছে না, ডলারে তেল বিক্রি করতেছে না। তাহলে ওই সরকারের সাথে আমেরিকার সম্পর্ক কেমন হবে? নাথিং। সো এখানে রেজিমের সাথে সম্পর্কটা সেটা বললাম যে সিম্বলিক। এখন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে স্বার্থ। এখন এই রেজিম থেকেও যদি স্বার্থ উদ্ধার হয়, তাহলে এই রেজিম থাকলে কোনো সমস্যা নাই। এই রেজিম চেঞ্জ হয়েও যদি স্বার্থ উদ্ধার না হয়, তাহলে রেজিম চেঞ্জের কোনো কি নাই, মানে বিকল্প নাই। কিন্তু এখন আমেরিকা যেটা চাচ্ছে, তারা জানে যে এই রেজিম থাকলে মানে এর কোনো সম্ভাবনাই নাই। অন্য রেজিম আসলে সেটা হচ্ছে 50-50। ধরুন কথার কথা আমি যদি বলি যে যদি একদম কট্টর সেকুলার সরকার আসে, যায় নাকি সাম্রাজ্যবাদ বিরোধী, তো বোধহয় 50-50 কি থাকবে, চান্স থাকবে। কিন্তু এই সরকারের ক্ষেত্রে আমেরিকা বলছে যে কোনো চান্সই নাই। সো দ্যাটস ওয়াই এই রেজিমকে যাইতে হবে। ডোনাল্ড ট্রাম্প একবার হচ্ছে ইরানের নাগরিক যারা আছে তাদের একবার প্রশংসা করতেছে, পরক্ষণে দেখা গেছে যে হামলার হুমকি দিচ্ছে। এটা কেন করে সে? এটা তো শুধু ইরানের ক্ষেত্রে, এটা সব ক্ষেত্রেই করে। তো এটা তার মানে নেচারই। আমরা একটু ইসরায়েলের দিকে বলি। ইসরায়েলের অভ্যন্তরীণ জনগণ যারা, তারা তো চাইছে যে এই যুদ্ধটা কোনোভাবে বন্ধ হোক, কারণ ইসরায়েলের অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা। কিন্তু নেতানিয়াহু চাচ্ছে যে হচ্ছে এটা বন্ধ না হোক, কোনোভাবেই বন্ধ না হোক। কেন চাচ্ছে সে? আচ্ছা, এই যে বক্তব্যটা যে ইসরায়েলের জনগণ যুদ্ধ চায় না, নেতানিয়াহু ব্যক্তিগত মামলার ইয়ার কারণে বা সে আরও যা যা আছে হাবিজাবি এই কারণে সে যুদ্ধটা চালায় যেতে যাচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ওয়েস্টার্ন প্রপাগান্ডা। ওকে, এবং এই প্রপাগান্ডাটা চালানো হয় ইসরায়েল যে একদম জন্ম থেকে একটা ক্যান্সার স্টেট, এবং এটা জেনোসাইডাল স্টেট, এবং ইসরায়েলের প্রত্যেকটা রাষ্ট্র, আপনি নেতানিয়াহু 1000 নেতানিয়াহুকে যদি পরিবর্তন করেন, 1000 নেতানিয়াহু, আমি একটা দুইটা বলতেছি না, হ্যাঁ, ইসরায়েলের যে কোনো ঘরানার, যে কোনো মতাদর্শের, যে কোনো অঞ্চল থেকে একজন ইহুদিকে, জায়নিস্টকে ধরে আপনি ক্ষমতায় বসান, সে সেম নেতানিয়াহুর মতো অ্যাক্ট করবে। ওকে, মানে ইসরায়েল রাষ্ট্রটা হচ্ছে আপাদমস্তক A to Z, এটা একটা জেনোসাইডাল স্টেট। যদি বিশ্বাস না হয়, আপনি ইউটিউবে গিয়ে সার্চ দেন, আপনার CNN, BBC সহ বড় বড় মিডিয়ার, মানে এই যুদ্ধ শুরু হওয়ার পরে এই কী বলে, এখানে আপনার ট্রাভেল ব্লগ আছে, ট্রাভেল ব্লগ টাইপের, যে ইরানের বিচে, ইসরায়েলের বিচে, ইসরায়েলের বাজারে এবং ইসরায়েলের দোকান টোকানে তারা কথাবার্তা, চ্যাংরা পোলা, হ্যাঁ, মানে 16 বছর 17 বছর হয়েছে, যে বয়সে তাদের ভিতরে বিপ্লব থাকার কথা, হ্যাঁ, মানুষের প্রতি কল্যাণ থাকার কথা, মানে এই বয়সটা এরকম না যে চরম চেতনা থাকে, তারা মানে নেতানিয়াহুর চাইতে আরও কয়েক কাঠি সরস। হ্যাঁ, ইভেন তাদেরকে এরকম প্রশ্ন করা হচ্ছে যে ওইখানে যে বাচ্চা মারা যাচ্ছে, এটা নিয়ে তোমার এখানে কোনো বাচ্চা নাই, আমরা কি তাহলে এটা ওয়েট করবো নাকি যে সে কবে বড় হবে, বড় হয়ে আমাদের উপর বোম মারবে, বোম মারার পরে আমরা তাদেরকে মারতে যাবো, এই জন্য কি আমরা বসে বসে ওয়েট করবো? সো বাচ্চা মারতেছে, এতে আমাদের কিছু যায় আসে না। তো ইসরায়েল রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক সেম টু সেম নেতানিয়াহুর ফটোকপি, পুরো রাষ্ট্র জেনোসাইডাল। নেতানিয়াহু যদি মারা যায়, আরেক নেতানিয়াহু, মানে কোনো পার্থক্যই হবে না, এক চুল পরিমাণ পার্থক্য হবে না। হ্যাঁ, সো ওইটাকে ঢাকার জন্য ওয়েস্টার্নরা, মানে জায়নিস্টরাই যদি বলি, জায়নিস্টরাই এই প্রপাগান্ডা চালায় যে না ভাই, ইসরায়েল রাষ্ট্র খুবই ভালো, তারা খুবই লিবারেল, খুবই ডেমোক্রেটিক, খুবই শান্তিবাদী, জাস্ট সমস্যা হচ্ছে নেতানিয়াহুকে সরাই দিলে ইসরায়েল রাষ্ট্র কিন্তু ভালো।
হ্যাঁ, এবং আরবরা তোমরা মিলেমিশে ইসরায়েলের সাথে থাকতে পারো, কোনো সমস্যা নেই, জাস্ট নেতানিয়াহু প্রবলেম। ওকে, অ্যাকচুয়ালি নট। আরব রাষ্ট্রগুলো যারা একসময় নিরপেক্ষ ছিল, তারা কি আস্তে আস্তে এই যুদ্ধের অংশ হয়ে যাচ্ছে কিনা? এখানে একটা হাই চান্স আছে, যেটা আমরা শুরুতেই বললাম, যে আরব রাষ্ট্রগুলোকে আমেরিকান এমনিতেই পুশ করতেছে যে ইমরান যদি তোমাদেরকে মাইরা মজা পাওয়া যায়, তাহলে সে কিন্তু প্রতিনিয়ত তোমাদেরকে মারতেই থাকবে। এটা হচ্ছে একটা। আর আরব রাষ্ট্রগুলোর একটা স্টেক আছে, মানে একটা ভয় আছে, সেটা হচ্ছে আপনার যে তাদের ইকোনমি তো হচ্ছে আপনার লাক্সারি ইকোনমি। হ্যাঁ, তাদের নাগরিকরা সবাই মানে ইয়াল্লাহ হাবিবি নাগরিক। হ্যাঁ, তারা মৌজমাস্তি করতে অভ্যস্ত, তারা যুদ্ধের যে স্ট্রাগল সেই স্ট্রাগল করতে অভ্যস্ত না। কিন্তু রিয়েলিটি হচ্ছে যে যখন একটা যুদ্ধ এরকম দীর্ঘ সময় ধরে চলে এবং একটা রাষ্ট্রের উপর ক্রমাগত আক্রমণ হয়, তখন কিন্তু নাগরিকদের ভিতরে ওই ধরনের চিন্তা কি করে, ডেভেলপ করে। যদিও নাই এমন না যে এটা কোনোদিনও ডেভেলপ করবে না। ধরেন সৌদির সিম্বলিক এয়ারপোর্টে আক্রমণ হচ্ছে, হোটেলে আক্রমণ হচ্ছে, হ্যাঁ, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আক্রমণ হচ্ছে। একটা হচ্ছে যে ধরেন আপনার কি বলে আমেরিকান বেসগুলোতে আক্রমণ হচ্ছে, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে না, যেটা বাহ্যত বেসামরিক ইনফ্রাস্ট্রাকচার, সেগুলোতেও কিন্তু আক্রমণ হচ্ছে। তো এটা এমন না যে এটা সৌদি নাগরিকদের ভিতরে জাতীয়তাবাদ উস্কে দিবে না। সো এটার একটা লিমিট অবশ্যই থাকবে। ওই লিমিটটা ক্রস করলে আরব কান্ট্রিগুলো একতাবদ্ধ হয়ে ইরানের বিরুদ্ধে সরাসরি আমেরিকান জোটে যোগ দিতে পারে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত কেন সরাসরি আক্রমণের পরিবর্তে ইরানকে সমঝোতার পথে হাঁটতে বলছে? এটা তো খুবই সিম্পল একটা ইকুয়েশন। ধরেন কথার কথা, মানে ইরান যেরকম এই রাষ্ট্রগুলোর উপর আক্রমণের অ্যাবিলিটি রাখে, এই রাষ্ট্রগুলো ইরানের উপর এই ধরনের আক্রমণের অ্যাবিলিটি রাখে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই জিনিসটা নিয়েও ডাউট আছে যে তারা আসলেই সমঝোতার পথে হাঁটতে বলতেছে কিনা। কারণ হচ্ছে এখানে আমরা দেখছি যে ক্রমাগত ওয়েস্টার্ন মিডিয়ায় এই রিপোর্টগুলো পাবলিশ হয়েছে যে মোহাম্মদ বিন সালমান অনুরোধ করছে, অমুকে অনুরোধ করছে, সৌদি অনুরোধ করছে। সো এখন দুইটাই কিন্তু ট্রু হওয়ার চান্সেস আছে। এটা হইতে পারে যে ইন্টারনালি তারা আসলেই কী করছে, অনুরোধ করছে যে ইরানকে ঘুরিয়ে দাও, আর বাইরে বাইরে কি বলে উত্তেজনা প্রশমন করার জন্য বা ইরানের আক্রমণের আপনার কি বলে তীব্রতা কমানোর জন্য তারা ডিপ্লোমেসির কথা বলছে। দুইটাই হইতে পারে। আরামকোর স্পন্সর দেখি হচ্ছে ফুটবল বিশ্বকাপে আছে, ইভেন আরব রাষ্ট্রগুলো দেখছিলাম ক্রিকেট বিশ্বকাপে পর্যন্ত স্পন্সর করতেছে। মানে তাদের এই স্পন্সরের, এটা শুধু আরামকো না, মানে পুরো পৃথিবীতে স্পন্সরশিপ যেই উদ্দেশ্যে হয় বা যেই গোলকে সামনে রাখা হয় সেটা, এটা স্পন্সরের উদ্দেশ্য হচ্ছে নিজের ব্র্যান্ড ভ্যালুকে ইমপ্রুভ করা। এবং ধরেন কথার কথা, ফুটবলে কেন স্পন্সর করবে না? ফুটবলে মানে আরব রাষ্ট্রগুলো তো খেলা কেন্দ্রিক ছিল না, এই যে খেলার দিকে ঝুঁকে যাওয়া বা এইটা আচ্ছা কেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা হচ্ছে আরব রাষ্ট্রগুলোতে এখন আপনার যেই নতুন যেই আধুনিকায়নের ঢেউ লাগছে, হ্যাঁ, এই আধুনিকায়নের ঢেউয়ের একটা সাইড ইফেক্ট হচ্ছে এটা। হ্যাঁ, এখন শুধু যে তারা কি বলে আপনার খেলায় বিনিয়োগ করতেছে বিষয়টা, তারা কিন্তু সিনেমা হলেও বিনিয়োগ করতেছে। তারা কিন্তু এবং সৌদি আরব সরকার কিন্তু বিশাল বিগ বাজেটের মুভি বানাচ্ছে সরকারি ফান্ডিংয়ে, এটা জানেন কিনা? এবং সেম টু সেম আপনার কি বলে নর্তকী নিয়ে কনসার্ট করতেছে। সো এটা হচ্ছে তাদের ওই মূল যেই মানে মতাদর্শ যে রাষ্ট্রের আধুনিকায়ন হইতে হবে, ওইটার বিভিন্ন যেই আপনার কি বলে পাইপলাইন, যেই সমস্ত কি বলে ফাঁকাগুলো দিয়ে এটার বহিঃপ্রকাশ ঘটবে, তার একটা হচ্ছে খেলাধুলা স্পন্সরশিপ। হ্যাঁ, সো এটাও তারা করবে। মধ্যপ্রাচ্যে যদি ইসরায়েলের গ্রেটার ইসরায়েল প্রজেক্ট সফল হয়, তাহলে আরব রাষ্ট্রগুলোর ভবিষ্যৎ কি হবে? এখানে যে বিষয়টা যে মধ্যপ্রাচ্যে যদি গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠিত হয়, যদি প্রতিষ্ঠিত হয়, সো এইখানে ধরেন একটা হচ্ছে আপনি যদি কি বলে কোরআন হাদিসের যে সমস্ত ব্যাখ্যা আছে শেষ সময়কে কেন্দ্র করে যে ইসরায়েল প্রতিষ্ঠা হবে বা হোয়াট এভার, আমি এগুলোর সাথে খুব একটা কি বলে পরিচিত না এবং ওইগুলি খুব বেশি পড়াশোনা করি না। সো ওইটা একরকম। হ্যাঁ, তো ওইটার ব্যাখ্যা যা আছে সেটা ধরেন একদিকে আরও যদি রাখে, আমরা যদি বাস্তবতার নিরিখে দেখতে চাই যে মধ্যপ্রাচ্যে যদি গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠিত হয়, তো এই যদির আসলে কোনো অপশন নেই। মধ্যপ্রাচ্যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়া টোটালি ইম্পসিবল। আচ্ছা, এটা হচ্ছে জায়নিস্ট পাগলদের একটা উন্মাদনা, যেটা হচ্ছে তারা তাদের প্রপাগান্ডা টুলগুলোর মাধ্যমে পুরো পৃথিবীতে ছড়াইয়া দিছে। এবং এই ছড়ানোর ক্ষেত্রে, এই প্রপাগান্ডার ক্ষেত্রে তারা এতটাই সফল হয়েছে যে পৃথিবীর প্রচুর মানুষ এই প্রপাগান্ডায় কী করে বিশ্বাস করে। মুসলিম, খ্রিস্টান, মানে ইভেন নাস্তিকরা পর্যন্ত অনেকে এই প্রপাগান্ডায় বিশ্বাস করে যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠিত যদি হয় বা হবে। এটা মানে বর্তমান সেটআপে যদি হয়, মানে আমি এটা শেষ করে যাই যে যদি হয়, ধরেন কথার কথা যে এটা হওয়া পসিবল না। কেন পসিবল না? এবং এটাতেই থাকবে আপনার উত্তর যে যদি হয় তাহলে কি হবে। হ্যাঁ, কেন পসিবল না? কারণ ইসরায়েলের জনসংখ্যা কত? 7 মিলিয়ন। হ্যাঁ, ধরলাম 70 লক্ষ। এখন এই 70 লক্ষ কিন্তু ইসরায়েলে সেটেলড না। ইসরায়েলে কিন্তু প্রচুর পরিমাণ আপনার ওই দ্বৈত নাগরিকত্ব আছে। হ্যাঁ, যে সেইখানে মাঝে মাঝে আসে, অথবা সে এখানকে নাগরিকই না, মানে এই দেশে সে আসে না, কারণ জন্মসূত্রে পৃথিবীর প্রত্যেকটা ইহুদি ইসরায়েলের নাগরিক। ওকে, তো এইভাবে ইসরায়েলের নাগরিকদের সংখ্যা বা ইহুদিদের সংখ্যা বাড়ানো হয় বা বাড়ায় দেখানো হয়।
তো আপনি যদি 70 লাখ হিসাব করেন আসলে কিন্তু অ্যাকচুয়ালি মাঠে গেলে আপনি 70 লাখ খুঁজে পাবেন না, আরও কম পাবেন। হ্যাঁ, আবার এর মধ্যে বেশিরভাগ আছে আসা যাওয়া করতে থাকবে, ট্রাভেলের মধ্যে থাকবে। হ্যাঁ, আমেরিকান প্রায় প্রত্যেক ইহুদির ইসরায়েল নাগরিকত্ব আছে, ওইখানে তার হয়তো একটা অ্যাপার্টমেন্টে সেই হাবিজাবি কিছু না কিছু একটা আছে। হ্যাঁ, তো ধরে নিলাম 70 মিলিয়ন। এখন দেখেন যে ফিলিস্তিনিদের সাথেই তারা কুলাইতে পারতেছে না। হ্যাঁ, কোনো কিছু কিন্তু নাই ফিলিস্তিনিদের, নো স্টেট, নো আর্মি, নো আর্মামেন্টস, নাথিং। বাট তারপরেও কেন কুলাইতে পারতেছে না? জাস্ট জনসংখ্যা। এবং কয়েকদিন আগে আপনি এটা দেখছেন কি না, অ্যামেজিং একটা নিউজ, সেটা হচ্ছে যে এই যুদ্ধে এই ইসরায়েল কী পরিমাণ শিশুকে মারছে, সম্ভবত একজ্যাক্ট নাম্বারটা আমার খেয়াল নাই, 15-20 বা যাই ধরলাম, যত হাজারই হোক, 30-35 যাই হোক, এই পরিমাণ শিশুকে মারছে। হ্যাঁ, কিন্তু ঠিক এই টাইমে ফিলিস্তিনে কী পরিমাণ শিশুর জন্ম হয়েছে? 82,000 শিশুর জন্ম হয়েছে। ওকে, তো তার মানে যদি 40,000ও মেরে থাকে ইসরায়েল, এর দ্বিগুণ কিন্তু অলরেডি কি হয়ে গেছে, প্রডিউস হয়ে গেছে। এবং এটা কিন্তু মানে চারটিখানি কথা না, বা এটা কিন্তু জাস্ট হয়ে গেছে বিষয়টা এরকম না, এটা কিন্তু ফিলিস্তিনিদের একদম মানে কি বলে ক্যালকুলেটেড স্ট্র্যাটেজি, যে জনসংখ্যার এমন প্রেশার ইসরায়েলের উপর ক্রিয়েট করবো যে জনসংখ্যার প্রেশারেই এই রাষ্ট্র ভেঙে পড়বে। বুঝতে পারছেন? তো এখন ফিলিস্তিনের স্থায়ী বাসিন্দা আছে যারা বাপ দাদা 14 গোষ্ঠী এই ভূমিতে বসবাস করছে, এইরকম নাগরিক ইসরায়েলের নাগরিকের চাইতে বেশি, অনেক বেশি। হ্যাঁ, তো এই প্রেশারটা সে কীভাবে সামলাবে? এখন ধরেন ফিলিস্তিনকে কেন্দ্র করে জাতীয়তাবাদ দিয়ে সব রাষ্ট্রগুলোকে আলাদা করে, ভাই তুমি কুয়েতি, তুমি সৌদি, তুমি আমিরাতি, হ্যাঁ, তারা হচ্ছে ফিলিস্তিনি, তো আমরা তাদেরকে মারতেছি। তো এখন এই ফিলিস্তিনিরা এই ক্ষুদ্র ভূখণ্ডে যে প্রেশার ক্রিয়েট করছে সেটা ইসরায়েল কী করতে পারতেছে না, নিতে পারতেছে না। এবং এই সমস্যা কিন্তু দিন দিন বাড়বে বাড়বে বাড়বে, কমবে না, কোনোদিনও কমবে না। তো এখন আপনি ফিলিস্তিনের সীমানার বাইরে যদি এটাকে নিয়ে যান, মিশরে নিয়ে যান, এটাকে যদি সৌদিতে নিয়ে যান, বা এটাকে সিরিয়াতে নিয়ে যান, তাইলে তখন আপনি এই জনসংখ্যার মানে প্রপোর্শনালি আনুপাতিক হারে ইসরায়েলের জনসংখ্যা কী হবে, কী দাঁড়াবে? মানে এই পরিমাণ ম্যান পাওয়ার দিয়ে, এই পরিমাণ আর্মি দিয়ে, হ্যাঁ, সে এই রাষ্ট্রটা বা গ্রেটার ইসরায়েল বলতে যেটাকে বোঝানো হয়, এটাকে চালাইতে পারবে কিনা, তার এই পরিমাণ আমলা থাকবে কিনা, তার এই পরিমাণ পুলিশ থাকবে কিনা, তার এই পরিমাণ আর্মি থাকবে কিনা, হ্যাঁ, তার রাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তা থাকবে কিনা? দেখা যাবে যে আরব রাষ্ট্রের মধ্যে তারা মানে ধুলায় বিলীন হওয়ার মতো বিলীন হয়ে গেছে। বাট স্টিল এখন এই ব্যাখ্যাটার যেহেতু প্রবলেম আছে, মানে যারা গ্রেটার ইসরায়েলের কথা বলে তারা যেহেতু বুঝতে পারে যে এখানে বাস্তবতা একটা বড় প্রতিবন্ধক, হ্যাঁ, সো তারা কিন্তু গ্রেটার ইসরায়েলের ন্যারেটিভটাকে এখন চেঞ্জ করে দিছে। তারা বলে গ্রেটার ইসরায়েল মানে কি, নট ফিজিক্যালি গ্রেটার ইসরায়েল, এমন না যে এই রাষ্ট্রগুলোকে দখল করে সে এখানে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করবে, বরং কি যে এই রাষ্ট্রগুলোর উপর তাদের কর্তৃত্ব থাকবে। কথার কথা, এখন রাজনৈতিক কর্তৃত্ব যেরকম আছে, এই রাষ্ট্রগুলোর নাগরিকদের উপর তাদের আপনার কি বলে থাকবে, সার্ভিলেন্স থাকবে, নাগরিকদের উপর ইসরায়েলিদের চোখ থাকবে। এবং ইসরায়েলিদের ইচ্ছার বাইরে এই নাগরিকরা কিছু, এখন তুমি দেশ হিসেবে যাই থাকো, দেশ হিসেবে মিশর থাকো, দেশ হিসেবে সৌদি থাকো, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমাদের ইচ্ছা অনিচ্ছার বাইরে তোমার সরকার, তোমার দেশের নাগরিক কিছু করতে পারবে না। মানে তারা এখন এটা কি আর সরাসরি সরকার কেন্দ্রিক গ্রেটার ইসরায়েলের কথা বলে না, তারা বলে টেকনোলজিক্যাল গ্রেটার ইসরায়েলের কথা। ওকে, এখন আমরা যদি ধরে নেই যে সরকার কেন্দ্রিক গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠিত হয়ে গেল, তাইলে সিনারিও কী দাঁড়াবে? যেটা বললাম সেটাই দাঁড়াবে, যে গ্রেটার ইসরায়েলকে সাস্টেন করানোর মতো অ্যাবিলিটি ইসরায়েল রাষ্ট্রের, এটা একটা ভিক্ষাবৃত্তিক রাষ্ট্র। আমেরিকার সাপোর্ট বন্ধ হয়ে গেলে সে গ্রেটার ইসরায়েল কেন, এখন যে দূর আছে এটা এক সপ্তাহের ভিতরে ভেঙে পড়বে। ওকে, সো এটা হচ্ছে একটা মানে ফ্যানাটিক এবং কি বলে হেলুসিনেশন, মানে কি বলে আপনার, হ্যাঁ, হেলুসিনেশন, হ্যাঁ, একটা জাস্ট উন্মাদনা, এই দ্যাটস ইট। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হইলে সাউথ এশিয়ান দেশগুলোর উপরে কি পরিমাণ প্রভাব পড়বে, প্লাস আপনার ইকোনমিক যে জায়গাতে তেলের দাম কি পরিমাণ বাড়তে পারে বলে আপনার? এমনিতেই তো এখন মানে খুব ভয়াবহ অবস্থা আমাদের, হ্যাঁ, বাংলাদেশে আমরা অতটা টের পাচ্ছি না, কিন্তু আমরা তো হচ্ছে সাউথ এশিয়ান, আর সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলো একদম যুদ্ধের মানে প্রথম মাস থেকে এটা টের পাইতে শুরু করছে। যেমন আমাদের ফিলিপিনের একটা নিউজ আসছিল, হ্যাঁ, যে তারা তেলের কি বলে আপনার সরবরাহ বন্ধ করে লিমিটেড করে দিছে, তো সবাইকে ঢালাও হারে আর পেট্রোল পাম্পে গেলে তেল পাবে না। সো ওই কান্ট্রিগুলো এফেক্টেড হচ্ছে, আমরাও এফেক্টেড হচ্ছি। যেমন আমাদের গতকালের একটা নিউজ যদি আমি মানে ভুল না করে থাকি, তাইলে প্রায় দ্বিগুণ দামে, হ্যাঁ, বাংলাদেশ সরকার কিছু পরিমাণ তেল ক্রয় করছে মধ্যপ্রাচ্যের বাইরে বা অন্য কোথাও থেকে সোর্স করতে পারছে। এবং দেখেন তেলের যেই ঘাটিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, খনিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, গ্যাসের খনিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো আপনি টাকা দিয়ে অপসাইতে পারবেন না। মানে আপনি টাকা দিবেন, সে আপনাকে গ্যাস দিতে পারবে না। যেমন কাতার বলতেছে তাদের যে কি বলে গ্যাস ফিল্ড ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা ঠিকঠাক মতো মেরামত করতে এবং আগের প্রোডাকশনে যাইতে 2029 পর্যন্ত লাগবে। তো 2029 এর আগে আপনি টাকা দিলেও সে তো আপনাকে গ্যাস দিতে পারবে না। সো এটার ইম্প্যাক্টটা আমাদের দেশের উপর অবশ্যই পড়বে। এবং জাস্ট বাবাল মানদেবটা যদি বন্ধ করে দেওয়া হয়, হুতিরা যেটা বন্ধ করে দেওয়ার মানে চান্সেস আসে বলে এখন কথা উঠতেছে, তাইলে তেলের ব্যারেল প্রতি $200 ক্রস করবে, তো $80 থেকে $200। সো এটার ইম্প্যাক্টটা কী পরিমাণ হবে সেটা আমরা বুঝতেই পারতেছি। আচ্ছা, আমরা কি এমন একটা যুগে প্রবেশ করছি যেখানে যুদ্ধই ব্যবসা আর শান্তি একটা মরীচিকা? এটা হচ্ছে অনেকটা কি বলে মানে স্বপ্নের মতো, এমন যুগে কখনো প্রবেশ করে নাই, এটাই হচ্ছে রিয়েলিটি। হ্যাঁ, অলওয়েজ যুদ্ধ মানে সবসময় ব্যবসা ছিল, আর শান্তি মানে সবসময় মরীচিকা ছিল। আপনার ইউরোপের বিগত
1000 নয়, ইউরোপের আমি কি বলবো বিগত 4-5 হাজার বছরের হিস্ট্রি দেখেন, ইভেন রোমানদের উত্থানেরও আগে হিস্ট্রি দেখেন, সেইখান থেকে আজ পর্যন্ত ইউরোপিয়ানদের মানে অস্থি মজ্জা রক্তের ভিতরে মিশে আছে যুদ্ধ। 2 দিন পর পর তারা যুদ্ধ করে মনে হয় যে ঠিক আছে ভাই অনেক হয়েছে, চলো এবার আমরা একটা শান্তি চুক্তি করি। হ্যাঁ, ওয়েস্টফেলিয়া থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এবং রিসেন্ট আপনার ইউক্রেন রাশিয়া যুদ্ধ পর্যন্ত দফায় দফায় ইতিহাসের রিপিটেশনটা সেম প্যাটার্নে হয়। প্রতি শতকে আপনি দেখবেন ইউরোপের এই হিস্ট্রিটা রোটেট হয়েছে, যে শতাব্দীর একটা সময় তারা যুদ্ধ করে টায়ার্ড হয়ে গেছে, টায়ার্ড হয়ে বলছে ভাই আর যুদ্ধ করব না, তারপরে 20 বছর 30 বছর ঠেলে ঠুলে 50 বছরের গ্যাপ, তারপর আবার মারামারি। হ্যাঁ, এবং যেটা এখন আবার শুরু হয়েছে। সো এরকম যুগে আসলে প্রবেশ করার কিছু নেই, এরকম যুগে আমরা আগে থেকেই ছিলাম, যখন থেকে মানে ওয়েস্টার্নরা পৃথিবীর দখল নিতে শুরু করছে। ওকে, আর রাজনীতির অবিচ্ছেদ্য অংশ হচ্ছে যুদ্ধ। সো রাজনীতি যতদিন থাকবে ততদিন পর্যন্ত যুদ্ধ আসলে থাকবেই। আচ্ছা, তাহলে আমরা আজকের মতো এখানে বিদায় নিই। এতক্ষণ আমরা ছিলাম রাকিবুল হাসান ভাইয়ের সাথে। আমরা আবারও পরবর্তীতে অন্য কোনো এপিসোডে অন্য কারোর সাথে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।